বিসমিল্লাহির রহমানির রহিম. Learned participants, we are going to start our third session. This is lecture 3, repetition of the previous, short review of the previous session. It was population, sample and sampling technique. তো এখানে আমরা বেশ আপনাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন পেয়েছি, যে সেগুলো আমি আর রিপিট করছি না সময় বাঁচানোর জন্য, কারণ আমি যদি ইচ অ্যান্ড এভরি পয়েন্ট রিপিট করতে যাই তাহলে সময় আসলে অনেক বেশি লেগে যাবে। একটা বিষয় শুধু ওদিন আলোচনা শুরু করছিলাম, পরে প্রিন্সিপাল মহোদয়কে ডেকে আমরা নিয়ে আসলাম ইনভাইট করে, এই জন্য সেটা আর আমরা করতে পারি নাই। একটা আপনারা বলতে পারছিলেন খুব সাকসেসফুলি যে যদি স্যাম্পল সাইজ খুব কম হয় তাহলে কি প্রবলেম হয়, আর একটা হলো স্যাম্পল সাইজ যদি খুব বেশি হয় তাহলে কি প্রবলেম হয়। কেমন এটা আপনারা সাকসেসফুলি বলতে পারছেন যে স্যাম্পল সাইজ যদি কম হয় তাহলে কি হবে, সেই রেজাল্টটা আসলে ট্রাস্টওয়ার্দি হবে না। একটা কথা মনে রাখবেন, ট্রাস্টওয়ার্দি হবে না। আর স্যাম্পল সাইজ যদি বেশি হয় তাহলে এটা আনম্যানেজেবল হবে, এটা অ্যানালাইসিসে ম্যানেজ করতে সমস্যা হবে, কস্টিং অনেক বেশি পড়বে, রিসোর্স অনেক বেশি লাগবে। তাহলে রিসার্চের যে প্রয়োজনীয়তা, রিসার্চের মূল উদ্দেশ্য বা স্যাম্পলিংয়ের মূল উদ্দেশ্যটি হচ্ছে যে টু মিনিমাইজ কস্ট, রিসোর্স অ্যান্ড কি টাইম। কস্ট রিসোর্স করা, টাইম রিসোর্স করা, এবং কস্ট মিনিমাইজ করা, টাইম মিনিমাইজ করা এবং রিসোর্স মিনিমাইজ করা। এটা আপনাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করেছিলাম যে একটু নোট ডাউন করে রাখবেন কাইন্ডলি, কেননা এটা আপনাদের লাইফের এখানে যারা আসছেন তারা, আমি দো ইউর ক্লিনিশিয়ান, এবং শুধু ক্লিনিশিয়ানই না, এখানে সবাই রিনাউন্ড ক্লিনিশিয়ান সবাই, তারপরও আপনারা আসছেন রিসার্চে আপনাদের আগ্রহ আছে বলে। সেজন্য আমি বিনীত রিকোয়েস্ট করছি, রিসার্চে যেহেতু আপনাদের আগ্রহ আছে, কাজেই এই রিসার্চ ভালোভাবে জানতে হলে অন্তত এই 8টা বিষয় কখনো না কখনো যখনই সময় পান, একা অথবা কারো সহযোগিতা নিয়ে অথবা বইয়ের সহযোগিতা নিয়ে, তবে এখানে টেক্সটের সহযোগিতাতে আন্ডারস্ট্যান্ডিং খুব দেরিতে আসে, এই জন্য পার্সোনালি কারো সহযোগিতা নিলে তাতে আন্ডারস্ট্যান্ডিং কুইক আসে বলে আমার অভিজ্ঞতায় প্রমাণিত হয়। সেকেন্ড থিং হচ্ছে যে বিষয়টা আমরা একটু ধারণা দেওয়ার চেষ্টা করছিলাম, সেটা হলো যে নন প্রবাবিলিটি আমরা ওভারকাম করে আসছি, সেটা আমরা আজকে আর রিপিটেশন দিব না। আমরা বলবো নন প্রবাবিলিটি যে ইয়েটা কি বলে, সে মেথডটা, সেই সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করব যে হোয়াট ইজ নন প্রবাবিলিটি স্যাম্পলিং। নন প্রবাবিলিটির মধ্যে এটা হলো আচ্ছা, আমরা আজকে মূলত আলোচনা করব যে হাউ টু ক্যালকুলেট স্যাম্পল সাইজ ক্যালকুলেশনের বিষয়টা, এটা আমরা আলোচনা করব আজকে। একটু ইন ডেপথ আলোচনা করার, এটা হয়তো 10 মিনিটের আলোচনা, কিন্তু আমরা 10 মিনিট আলোচনা করব না, এই জন্য প্রায় 1 ঘন্টারও বেশি আলোচনা লেগে যাবে হয়তোবা, কারণ আমরা বিগিনারদের জন্য যেভাবে আলোচনা করি সেভাবে আলোচনা করব না। এখানে যেহেতু সিনিয়র ফ্যাকাল্টিরা আছেন, সুতরাং তারা যাতে একটা ইন ডেপথ ভিউজ পায়, একটা ইন ডেপথ আইডিয়া পায়, একটা ইনডেপথ একটা কনসেপশান পায়, একটা ইনডেপথ পারসেপশান তাদের ডেভেলপ করে, সেই দৃষ্টিভঙ্গি সামনে নিয়ে আমরা এটা আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। সেটা হলো, এর আগে আমি বলতে চাচ্ছিলাম যে গত ক্লাসে শেষ মুহূর্তে যেটা আলোচনা ছিল যে নন প্রবাবিলিটি স্যাম্পলিং সম্পর্কে আপনাদের মতামত কি। আপনারা যদি একটু বলেন যে হোয়াট আর দি নন প্রবাবিলিটি স্যাম্পলিং, একটু যদি ভলান্টারিলি করেন, রেসপন্স করেন। স্যার আসসালামু আলাইকুম। আমি কি বলে উল্লেখ না করে পারছি না, উল্লেখ করা ঠিক হবে কিনা তাও জানি না। কোনো মানুষ যে বড় হয়, আল্লাহ যাকে বড় বানায়, সে কি তার মধ্যে অনেকগুলো বড় হওয়ার বৈশিষ্ট্য কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন। আমাদের প্রফেসর মকবুল স্যার কালকে আমাকে ফোন করেছেন, এবং সেই নাম্বারটা আমার আমি কি অন্য নাম্বার সেভ করছি নাকি আমি জানি না, বলছে আমি ডক্টর মকবুল। তা আমি ডক্টর মকবুল হোসেন বলছেন কিনা শুধু মকবুল বলছেন আমি জানি না, কোন মকবুল আমি তো বুঝতে পারছি না। তো আমি এমন ভাব করছি যে আমি খুবই ভালো চিনি এবং খুবই ভালো জি সম্মান দিয়েই কথা বলছি। পরে যখন বললেন আমি ভাস্কর সার্জন মকবুল, তা আমি বুঝতে পারলাম, এবং তিনি যে কিছু আন্ডারস্ট্যান্ডিং বিষয়ের ক্লারিফিকেশানের জন্য যে আলোচনা করলেন, আমরা কয়েক মিনিটে আলাপ করলাম। তো আসলে এটা হলো যে ইগারনেস অফ নলেজ। একটা মানুষের যখন ইগারনেস থাকে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিভিন্ন দিক থেকেই তার সমৃদ্ধি দান করেন।
তো আমরা তার জন্য দোয়া করি এবং আমাদের সকলের জন্যই দোয়া করি। এবং আমার খুব ভালো লেগেছে, আমি খুবই এনজয় করেছি এবং খুব সম্মানিত বোধ করেছি। শুধু এনজয় করিনি, সম্মানিত বোধ করেছি। তো স্যার আপনাকে ধন্যবাদ, একটা ক্ল্যাপ দিই স্যারকে। তো আজকের আলোচনা স্যার অবশ্য গতকালকের আলোচনা বলছিলেন যে না আসলে বইতে যা আছে, বই তো আমাদের মোয়াজ্জম আমার ক্লাসমেট, এই জন্য বলছি ঢাকা কলেজের ক্লাসমেট, মোয়াজ্জমের লেখা, এবং একসাথে আমরা লেকচারও নেই বিএমআরসিতে, সেখানে আমাদের মতের আদান প্রদান হয়। তো এই জন্য বলে মিলে যাবে, আমরা একই লাইনেই একই ধরনেরই কথা বলার স্টাইল বা আমাদের লেকচারের ধরন, কিন্তু আজকের লেকচারে একটু কম মিলবে, কারণ আজকের লেকচারে কিছু উদাহরণ বা এই জাতীয় কথা বেশি থাকবে, কারণ আমরা একটু হেটারোজেনাস গ্রুপ, তো এই জন্য সবাইকে সাথে নিয়েই আমরা কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। তার আগে নন প্রবাবিলিটি স্যাম্পলিং কী আসলে এটা একটু বলেন তো। একজনে বলছিলেন বোধহয়, কে যেন রেসপন্ড করতেছিলেন, হোয়াট ইজ নন প্রবাবিলিটি স্যাম্পলিং? কালকে আমরা বলছিলাম প্রবাবিলিটি স্যাম্পলিং কী বলছিলাম যেন, আসমা, প্রফেসর আসমা, প্রবাবিলিটি স্যাম্পলিং কী বলছিলাম কাইন্ডলি? নান হ্যাভ জিরো চান্স। আমরা কিন্তু সাধারণত আপনাদের স্টুডেন্ট, আপনারা যখন পরীক্ষা নেবেন, যখন থিসিস কন্ডাক্ট করবেন ছাত্রদেরকে, তারা প্রায় 90% উত্তর দিবে এভরি ওয়ান কি উইল হ্যাভ ইকুয়াল চান্স, এই কথাটা একেবারে কমনলি বলবে হ্যাঁ আপনাদেরকে, এবং আপনারা এনজয় করবেন। হ্যাঁ হ্যাঁ, সাম মে হ্যাভ জিরো চান্স, কারো কারো জিরো চান্স থাকতে পারে। আর কোন স্যাম্পলিংয়ে এভরি ওয়ান হ্যাভ, মাইট হ্যাভ অথবা হ্যাভ ইকুয়াল চান্স, এটা এমন কোনো স্যাম্পলিং আছে কি আসলে বাস্তবে? কোনো স্যাম্পলিং কি আছে যেখানে সবারই সমান সুযোগ থাকবে? স্যার, থ্যাংক ইউ স্যার। এই স্যার আগে বলছেন, আমাদের সামাদ স্যার আগে, সামাদ স্যারকে একটা ক্লিয়ার দিই। সামাদ স্যার আগে বলছেন যে সেটার এসআরএস, সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। আমাদের মা চাষিরা, আপনারা তো কুকারে রান্না করেন, মা চাষিরা তো রান্না করতো হাঁড়িতে রান্না করার পরে ভাত হয়েছে কিনা দেখার জন্য তারা কি করতো, উঠিয়ে একটা ভাতকে টিপ দিত, তাই না? তো এই যে একটা ভাতকে টিপ দিত, দিস ইজ কি এসআরএস। সে তো প্ল্যান করে ডান পাশে, চুলার ডান পাশে বাম পাশে কোনটাকে কোন চামিচ নিবে এরকম করতো না, সে আনমাইন্ডফুলি উঠে একটাকে টিপ দিত। এই যে একটা, যে কোনো 1 লক্ষ ভাত থাকলে ওখানে 1 লক্ষরই কিন্তু চান্স ছিল ওই উঠে আসার, কিন্তু ভাগ্যক্রমে একজন আঙ্গুলের মাঝে আসছে, দুই ডিজিটের মাঝে আসছে, বাকিরা আসতে পারেনি। এটা হলো এসআরএস, সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। কেমন? এখন আরেকটা জিনিস থাকে, তার নন প্রবাবিলিটি স্যাম্পলিং কী আছে, এটার ভাগ কী আছে একটু বলেন তো কাইন্ডলি। নন প্রবাবিলিটির কী ভাগ আছে? কনভেনিয়েন্স স্যাম্পলিং, পারপাসিভ স্যাম্পলিং, অ্যাক্সিডেন্টাল কোটা। স্যার দেখে না স্যার, আচ্ছা তাহলে আমরা সবগুলি আলোচনা করব না, কারণ এগুলি আপনারা দেখে নেবেন। আপনাদের একটা কমন কনফিউশন হয় যেটা পারপাসিভ স্যাম্পলিং এবং কি বলেন তো, যে বলতে পারবেন এটা বড় ক্ল্যাপ দিব। দুইটার মধ্যে খুব কনফিউশন হয় এবং ভুল করে, স্টুডেন্টরা ভুল করে, গাইডরা, সুপারভাইজাররা ভুল করে। এই নন প্রবাবিলিটির একটা স্যাম্পলিং নিয়ে দুইটা স্যাম্পলিংয়ের মধ্যে তারা ভুল করে। যে কোনো কেউ রেসপন্স করলে, জি, জাজমেন্ট স্যাম্পলিং মানে পারপাসিভ স্যাম্পলিং অ্যান্ড কনভেনিয়েন্ট স্যাম্পলিং। কারণ পিজির লাইব্রেরি, বিসিপিএসের লাইব্রেরি এবং নিপসমের লাইব্রেরি সহ সকল লাইব্রেরিতে গেলে আপনি যে থিসিসগুলো দেখতে পাবেন, সেখানে মোস্ট অফ দি ক্ষেত্রে আপনারা দেখতে পারবেন পারপাসিভ স্যাম্পলিং লেখা, কিন্তু তার অধিকাংশ কিন্তু আসলে পারপাসিভ স্যাম্পলিং না, সেগুলো আছে কনভেনিয়েন্ট স্যাম্পলিং। আপনাকে মেথডিক্যালি আপনাকে মনে রাখতে হবে এবং আপনার স্টুডেন্টকে আপনি অ্যাপ্রোপ্রিয়েটলি গাইড করবেন। সেটা হচ্ছে পারপাসিভ কনভেনিয়েন্ট স্যাম্পলিং হচ্ছে দোজ স্যাম্পলিং, যেই স্যাম্পলিংটা করার পিছনে আপনার ভিউজ থাকে 3টা, টু সেভ টাইম, মানি অ্যান্ড রিসোর্স, আর কিছু না, এবং সহজে আপনার অ্যাক্সেস আছে। তো অ্যাক্সেসের 3টা ক্যারেক্টারিস্টিক, যে সহজে আপনি অ্যাক্সেস করতে পারেন, আপনার নিয়ার বাই আছে, আপনার ইকোনমিক অ্যাক্সেস, আপনার টাকা কম লাগে, আপনার টাইম অ্যাক্সেস অর্থাৎ রিসোর্স কম লাগে, সময় কম লাগে। এই 3টা বিষয়, সময়, শ্রম, অর্থ, এই 3টা কম লাগার কারণে এবং কাছাকাছি সহজে পাওয়া যায়। আমার অফিসের পাশে স্কুলটা, আমি একটা স্কুলের বাচ্চাদের এলিমেন্টারি স্কুল বাচ্চাদের হ্যান্ড হাইজিন দেখব অথবা ওরাল হাইজিন দেখব। তো এখন এই জন্য তো আমাকে কুড়িগ্রামে যাওয়া দরকার নাই, এই জন্য তো আমাকে শরীয়তপুরে আমাদের জিয়া স্যারের বাড়ির কাছে যাওয়া দরকার নাই,
কারণ এটা আমার অফিসের পাশে স্কুলটা আছে, আমি সেখান থেকে কিন্তু স্যাম্পল নিতে পারি। দিস ইজ দি কনভিনিয়েন্ট স্যাম্পলিং। কনভিনিয়েন্ট স্যাম্পলিংয়ের কনসেপ্ট হলো ইন দি ব্রেইন অফ দি রিসার্চার তিনটা: টু সেভ টাইম, মানি অ্যান্ড রিসোর্স অ্যান্ড টু হ্যাভ ইজি অ্যাক্সেসিবিলিটি। এখন এটাকে ম্যাক্সিমাম জায়গায় আপনি রিসার্চ থিসিসে দেখবেন যে কি পারপাসিভ স্যাম্পলিং, এবং এক্সামিনারও কিন্তু কি করে দিয়েছে, ওকে করে দিয়েছে। কিন্তু আপনাকে সঠিক জিনিসটা জানতে হবে, পার্থক্যটা সূক্ষ্ম। হোয়াট ইজ পারপাসিভ স্যাম্পলিং? পারপাসিভ স্যাম্পলিং হলো when there is in the mind of the researcher only to get the purest quality of data. রিসার্চারের মাথার মধ্যে সময়, শ্রম, অর্থের ব্যাপারটা থাকবে না, থাকবে টু গেট দি পিউরেস্ট কোয়ালিটি অফ ডাটা, ফাইনেস্ট কোয়ালিটি অফ ডাটা, বেস্ট কোয়ালিটি অফ ডাটা। বেস্ট কোয়ালিটি অফ ডাটাটা কোথায় পাওয়া যাবে, আমি সেখানেই যাব, সেটা দূরে হয় আমি সেখানেই যাব। এখন আমার স্টুডেন্ট বলতেছে, আপনারা তো স্টুডেন্ট না, আপনারা তো লার্নেড পার্টিসিপেন্ট, কিন্তু যখন স্টুডেন্টদের ক্লাস নেই সেখানে খুব মাঝে মধ্যে খুব এনজয় করি, মাঝে মাঝে ঝামেলাও হয়, কারণ ওরা উল্টাপাল্টা প্রশ্ন করে, বুঝে করে, না বুঝে করে, দু একজন আবার দুষ্টুমি করেও করে। সেটা হলো বলে, স্যার আমি এই যে এটা এই গল্পটা এই বাকি অংশটুকু বলার পরই করি। কি বলছিলাম যে আপনার টু গেট বেস্ট কোয়ালিটি অফ ডাটা। একটা এক্সাম্পল দিই, বানানো এক্সাম্পল তো, যে আপনি এখন এখানে আমাদের দেশে ফরেনাররা আছে, তাই না? এখন ফরেন ফিমেল আছে, এখন ফরেন ফিমেলদের উপরে আপনি একটা স্টাডি করবেন যে বাংলাদেশের ইভ টিজিং সম্পর্কে বা টিজিং সম্পর্কে তার ইয়েটা কি বলে, ভিউজ কি, কেমন, এখান কি টিজিং আছে কি টিজিং নাই, সে কোনো শিকার হয়েছে কি না, সে কোনো এক্সপিরিয়েন্স করেছে কি না। এখন এই ডাটা যদি আমি পেতে চাই, তাহলে কেমন এই কল্যাণপুর হাই স্কুলে গেলে হবে, অথবা বাদশা ফয়সাল ইনস্টিটিউটে গেলে হবে? হবে না। আমাকে কোথায় যেতে হবে বলেন তো? আমাকে হয়তো ডিপ্লোম্যাটিক জোনের কাছাকাছি যেতে হবে, বা ডিপ্লোম্যাটিক জোনের কাছাকাছি গেলেও কিন্তু আমি অ্যাকুরেট ডেটা পাবো না, কারণ সে তো এই দেশে আছে, সঠিক কথা বলবে না। তাহলে আমাকে ভিআইপি টার্মিনালের ইমিগ্রেশন ক্রস করার পরে যে ওয়েটিং, আমাকে সেখানে যেতে হবে স্পেশাল পারমিশন নিয়ে। অনেক সময় রিসার্চের প্রয়োজন স্পেশাল পারমিশন নেওয়া যায়, তো স্পেশাল পারমিশন নিয়ে সেখানে যে ডেটা কালেকশন করতে, তাইলে সে তার মন খোলা উজাড় করে সব কিছু বলে দিয়ে যাবে, কারণ তার আর কোনো ভয় নেই, সে আর হয়তো এখানে আসবে না, আসলেও 2 বছর 5 বছর পরে আসবে। কথার কথা বলছি, উদাহরণ তো উদাহরণের মধ্যে হয়তো আপনি আবার কোনো ত্রুটি লিমিটেশনও খুঁজে পেতে পারেন উদাহরণ এক্সাম্পলের মধ্যে। কিন্তু এখানে হলো রিসার্চারের একটি মাত্র উদ্দেশ্য টু গেট দি বেস্ট কোয়ালিটি অফ ডেটা, তাহা পারপাসিভ। তাহলে পারপাসিভ স্যাম্পলিং হলো যখন রিসার্চারের মাথায় থাকে টু গেট দি বেস্ট কোয়ালিটি অফ ডেটা। আর আরটা কি বলছি, কনভিনিয়েন্ট স্যাম্পলিং হলো যখন রিসার্চারের মাথায় থাকে ইজি অ্যাক্সেসিবিলিটি, ইজি অ্যাভেলেবিলিটি, এবং টু সেভ টাইম, মানি অ্যান্ড রিসোর্স। ওকে, এই দুইটা বিষয় আপনারা মাথায় রাখবেন। আর বাকিগুলো আপনারা সবসময় জানেন এবং পড়েন, যে ওই স্নোবল স্যাম্পলিং কি, কখন কীভাবে করা হয়, এগুলো কমন জিনিস, এগুলো ইয়েতে পড়ানো হয়, 3rd ইয়ার 4th ইয়ারেও পড়ানো হয়। এখন আমরা যেটা আজকে আলোচনা করব সেটা হলো যে স্যাম্পল সাইজ ক্যালকুলেশন। কেমন? স্যাম্পল সাইজ ক্যালকুলেশনের জন্য অনেক 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 ফর্মুলা আছে। আপনারা যারা বই পড়েন এবং বই নিয়ে গবেষণা করবেন বা বই স্টাডি করেন এবং করবেন, তারা অনেক ধরনের ফর্মুলা পাবেন। কিন্তু বিগিনারদের জন্য আপনারা যাদেরকে গাইড করবেন শুরুতে, বিশেষ করে এফসিপিএস, এমডি এবং এমএসএ, এফসিপিএস, এমডি, এমএস অনেক বড় বড় ক্লিনিক্যাল ডিগ্রি, কিন্তু রিসার্চের ক্ষেত্রে তো আর বড় ডিগ্রি নয়, স্বীকার করতেই হবে। তো রিসার্চের ক্ষেত্রে তারা যে রিসার্চ তারা করবে, তাদের তো এত অ্যাটেনশন রিসার্চের দিকে দেওয়ার সুযোগ নেই। তারা আসলে প্রাথমিক ধরনের রিসার্চগুলি করে এবং করবে। সেখানে তারা আসলে এই কমন যে স্যাম্পল সাইজ ক্যালকুলেশন ফর্মুলা, যেটাকে আসলে প্রিভিলেন্স ফর্মুলা বলা হয় অথবা ক্রস সেকশনাল স্টাডি ফর্মুলা বলা হয়, আর এটা পিউরেস্ট নাম হলো কস্ট্রান্স ফর্মুলা। মিস্টার কস্ট্রান এই নামটা দিয়েছেন, এই জন্য কস্ট্রান্স ফর্মুলা বলা হয় কেমন। তো এই ফর্মুলাটা নিয়ে আপনারা আসলে বেশি ডিল করবেন। এরপরে আমরা যদি অ্যাডভান্স কোর্স ইনশাল্লাহ কন্ডাক্ট করার সুযোগ পাই, ডিপার্টমেন্ট করে বা আমাকে ইনভলভ করে ইনশাল্লাহ ভবিষ্যতে আল্লাহ হায়াত দারাজ করে, তাহলে সেখানে আমরা ক্রস সেকশন কেস কন্ট্রোল স্টাডির স্যাম্পল সাইজ ক্যালকুলেশন, কোহর্ট স্টাডির স্যাম্পল সাইজ ক্যালকুলেশন এবং আরসিটির ডিফারেন্ট মডেলের স্যাম্পল সাইজ ক্যালকুলেশন, সেগুলো আমরা ইনশাল্লাহ এক একটা সেশনে এক একটা আলোচনা করার সুযোগ পাবো। কারণ সাধারণত অ্যাডভান্স কোর্স তো আর এরকম হয় না, সেটার ডিজাইনটা একটু ভিন্ন হয়। তা আমরা আজকে এই কস্ট্রান্স ফর্মুলা যেটা আলোচনা করব, সেটার ফর্মুলাটা আপনারা সবাই জানেন যে কমন। এটি আমরা সংক্ষেপে আজকের ক্লাস হয়তো একটু আগেও শেষ করতে পারি, বলা যায় না। এটা ছাত্রদেরকে জিজ্ঞেস করলে বলবেন, আপনি বলো তো ফর্মুলাটা কি? ছাত্র হয়তো বেশিরভাগ ছাত্রই আপনি বলতে পারবে, n=z²pq/d², খুব ইজিলি তারা বলে ফেলবে কেমন। এখন এখানে হইল আপনি হয়তো জিজ্ঞেস করবেন জেড কি,
সে হয়তো পারবে অথবা পারবে না, আমতা আমতা করে বলবে, অথবা পি কি অথবা কিউ কি। এর আগে বলে রাখি, পি যে অ্যালফাবেটটা, এটা স্ট্যাটিস্টিক্সে মিনিমাম 2 জায়গায় ব্যবহৃত হয়, আরও কিছু সূক্ষ্ম সূক্ষ্ম জায়গায় ব্যবহৃত হয়, সেটা অত দরকার নেই, কিন্তু প্রধানত 2টা জায়গায় ব্যবহৃত হয়। একটা ব্যবহৃত হয় হলো যে প্রপোর্শন, যে প্রিভিলেন্সের ক্ষেত্রে, যে হোয়াট ইজ প্রিভিলেন্স ক্যালকুলেশনের ক্ষেত্রে পি ইউজ হয়। এখানে কিন্তু ছোটো পি বড় পি নাই আসলে। কেউ কেউ বলে যে ওখানে বড় পি এখানে ছোটো পি, আসলে বই আমাদের মকবুল স্যার তো বই নোট করছেন, আপনার ওই বাহিরের বইগুলো খুললে আপনি দেখবেন যে আসলে সব কখনো কখনো এরকম বড় পি ছোটো পি থাকে, আবার কখনো কখনো একই পি থাকে। এই জন্য আমি আর ওটা বলি না যে আপনার প্রিভিলেন্সের ক্ষেত্রে সেই পিটাও বড় পিও থাকে, ছোটো পিও থাকে, স্মল পিও থাকে। এই জন্য কোনো লেকচারে বা কোনো ট্রেনিং সেশনে যদি আপনি এরকম পান বলে, তাহলে সেটা ভুলের কিছু না, আবার এইটাও ভুল না। তাহলে পি প্রধানত ইউজ করা হয় হলো প্রিভিলেন্স দেখার জন্য। কেমন? হোয়াট ইজ দ্য প্রিভিলেন্স? পি। আর নট প্রিভিলেন্স বা এন্টি প্রিভিলেন্স, নো প্রিভিলেন্স কি? নো প্রিভিলেন্স কিউ। প্রিভিলেন্স যদি হয় 40%, একটা এলাকার 40% শিশু ডায়রিয়া হয়েছে, তাহলে প্রিভিলেন্স কত ডায়রিয়ার? 40%। আমরা ওইটা আরেকটা ক্লাস আমাদের হয়তো আমরা চেষ্টা করবো একটা স্লাইস অফ ক্লাস নেওয়ার জন্য, যে প্রিভিলেন্স হাউ টু ক্যালকুলেট, ইনসিডেন্স হাউ টু ক্যালকুলেট, হোয়াটস দি রিলেশন বিটুইন প্রিভিলেন্স অ্যান্ড ইনসিডেন্স। এটা সোজা ক্লাস, এটা আপনাদের লেভেলে মানায় না। তারপরও যেহেতু আপনাদের নিজস্ব ফিল্ডের পড়াশোনা এবং পড়ানো এগুলোর চাপে সহজ সহজ জিনিসগুলো অনেক সময় মনে না থাকার কথা, সেই গ্রাউন্ডে আমরা হয়তো বা একদিন একটা সহজ সেশন আমরা কন্ডাক্ট করতে পারি। আমি করলাম বা আমাদের ডিপার্টমেন্ট থেকে জুনিয়ররা কেউ করলো। কিন্তু আর একটা পি যেটা ইউজ করা হয় সেটা কি? প্রবাবিলিটি। কিন্তু স্যার দুইটাই, এই যে প্রিভিলেন্স ইজ অলসো এ প্রবাবিলিটি। পি ভ্যালু, তো হোয়াট ইজ পি ভ্যালু? এটা আমরা আসবো এখন। সিগনিফিকেন্স লেভেল। তাহলে পি ভ্যালুটা, পি স্ট্যান্ডস ফর কি? ডিনোটস ফর সিগনিফিকেন্স লেভেল। তাহলে ইন মেজরিটি কেসেস পি is used to mean অথবা to understand কি, to denote কি, প্রিভিলেন্স। কিন্তু একটা ক্ষেত্রে সেখানে হলো কি, to denote significance, level of significance। লেভেল অফ সিগনিফিকেন্স বোঝানোর জন্য পি ইউজ করা হয়, আর মোস্ট অফ দি কেসেস হলো আপনার প্রিভিলেন্স বোঝানোর জন্য করা হয়। দুইটাই কিন্তু প্রপোর্শন আমাদের। আমি যে একটু নো করেছি সেটা আমি ডিনাই করিনি। মকবুল স্যার যে বলেছেন প্রপোর্শন, আমি এগ্রি করেছি, বলছি যে হ্যাঁ 2 জায়গায় প্রপোর্শন দুইটি। এটা প্রপোর্শন হইতে পারে। ইউজুয়ালি স্মল ইউজ করা হয়, স্মল করা হয়। তবে ইয়েতে কি বলে আপনার প্রিভিলেন্স না, আপনার সিগনিফিকেন্স বোঝানোর জন্য অলওয়েজ স্মল পি। কিন্তু প্রিভিলেন্স বোঝানোর জন্য কখনো কোনো টেক্সটে কোথাও আপনি ক্যাপিটাল পিও পাবেন, কোথাও স্মল পিও পাবেন। যেহেতু অনেক কোনো আমি তো সায়েন্টিস্ট না, আমরা তো পড়াই। যারা সায়েন্টিস্ট তারা যেহেতু তাদের বইতে কোথাও স্মল পিও ইউজ করে, কোথাও ক্যাপিটাল পি করে, এই জন্য আমরা ওই ডিবেটের মধ্যে না যাওয়াটাই উত্তম মনে করি। পি ইজ পি, সেটাকে আমরা উচ্চারণ মানে কোনো আলাদা করারই পক্ষপাতী না যে স্মল না ক্যাপিটাল। কিন্তু যখন সিগনিফিকেন্স হিসেবে ইউজ করা হয় তখন শুধু কি স্মল হিসেবে ইউজ করে, এটা আপনারা মনে রাখেন। এখন হোয়াট ইজ জেড, হোয়াট ইজ পি অ্যান্ড হোয়াট ইজ কিউ, এটা আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। স্যার এখানে আমাদের কি বেসিক ধারণা হয়তো কারো আছে যে জেড কি, হোয়াট ইজ জেড স্যার? ম্যাম জেড বলার জন্য, আপনি বলছিলেন জেড বলার জন্য। তাহলে হোয়াট ইজ পি? এখানে এই জায়গায় এই ক্ষেত্রে এই ফর্মুলার ক্ষেত্রে, কনস্ট্যান্ট ফর্মুলার ক্ষেত্রে এটা কিন্তু মনে রাখবেন, এটা কিন্তু সরেয়া ABCD রিসার্চ মেথোডোলজির অথবা স্যাম্পল সাইজ ক্যালকুলেশনের ABCD, মানে জাস্ট যাত্রা শুরু। কারণ সবচেয়ে ইজিয়েস্ট রিসার্চ যেটা প্রিভিলেন্স স্টাডি, সেই প্রিভিলেন্স স্টাডি বা ক্রস সেকশনাল স্টাডি, সেই ক্রস সেকশনাল স্টাডির বা প্রিভিলেন্স স্টাডির করার জন্য কি বলে, স্যাম্পল সাইজ ক্যালকুলেশনের জন্য এই ফর্মুলা ইউজ করা হয়, Z² PQ ডিভাইডেড বাই D²। কখনো কোনো বইতে E² পেতে পারেন, এবং ডি এবং ই ইউজ ফর দি সেম মিনিং। ডি যেই অর্থে ব্যবহার করা হয়, ইও সেই একই অর্থেই ব্যবহার করা হয়। কোথাও ডি পাইতে পারেন, কোথাও ই পেতে পারেন, তো বেশিরভাগ ক্ষেত্রে ডি লেখা হয়। এইটাও একটু আমরা মনে রাখি। বাকি কথাগুলো ইংলিশ বা বাংলায় যেভাবে হোক আপনার নোট আপনি লিখে রাখেন।
আমি এই বয়সেও আমি যখন কোথাও সেশনে নোট নেই, আমি বাংলা ইংরেজি মিশিয়ে নিই, কারণ বাংলা ইংরেজি মিশিয়ে নিলে সেই নোটটা ইফেক্টিভ বেশি হয়। শুধু বাংলা শুধু ইংলিশ আমরা তো আসলে বর্ন না, ইংলিশ না, এই জন্য সেই নোটটা ইফেক্টিভ হয় না। আমার অভিজ্ঞতা বললাম, এক একজনের প্র্যাকটিস এক এক রকম থাকতেই পারে। কেমন? তাহলে হোয়াট ইজ জেড, হোয়াট ইজ পি, হোয়াট ইজ কিউ, আমরা এই কটা জিনিস যদি আজকে এখান থেকে বুঝে যেতে পারি, তাহলে আমাদের আজকের সেশনটা আশা করি আলহামদুলিল্লাহ ইফেক্টিভ হবে। জেডটা আমরা পরে আসতেছি, এটা যেহেতু একটা ইম্পর্টেন্ট ইস্যু। ডিটাও পরে আসতেছি, পিটা আগে বলি। পি এখানে হলো প্রিভিলেন্স হিসেবে ইউজ করা হয়েছে, অর্থাৎ আমি এটা কোথা থেকে পাবো। আমি এই পি মানে কি? প্রিভিলেন্স মানে আমাদের মকবুল স্যার যেটা বলছিলেন, কি বলছিলেন মকবুল স্যার? কি বলছিলেন? proportion is and prevalence is same. All prevalence is proportion, but all proportion is not prevalence. সেই আমরা প্রিভিলেন্সের ক্লাস যদি নেওয়ার সুযোগ পাই সেখানে আমরা বলবো। তো এই প্রপোর্শন বা প্রিভিলেন্স হলো সমাজে, আমি এখন মনে করেন প্যাসিভ স্মোকিং সম্পর্কে স্টাডি করব, যে উমেন্স ওয়ার্কিং ইন গভর্নমেন্ট সেক্টর, তাদের প্রিভিলেন্স দেখব সেকেন্ড হ্যান্ড স্মোকিংয়ের উপরে, প্যাসিভ স্মোকিংয়ের উপরে, যে সে নিজে স্মোক করে না কিন্তু তার কলিগ করে, তার বস করে। এখন বসের রুমে তো না ঢুকে পারবে না, বস কলিং বেল দিলে তো ঢুকতেই হবে, সে তো এটা অ্যাভয়েড করতে পারবে না। আর উমেন বলতে তো শুধু হোয়াইট কালার উমেনরাই না, আপনারাই না, যারা অফিসার, আপনারা সিনিয়র অফিসার বা পদধারী, উমেন বলতে তো আমরা নিচের দিক থেকে যে আয়ের চাকরি করে সেও তো উমেন, যে মিড লেভেলে চাকরি করে সেও তো উমেন, কিন্তু তার কলিগ হয়তো তার মেল পার্টনার না, মেল কলিগ, যার সাথে কাজের কথাই সে আলোচনা করতেছে, সে দুজনই পিয়ন, কিন্তু দুজনই কাজের কথাই আলোচনা করতেছে, যে বা ভাগাভাগি করতেছে কাজের, কে কোনটা করবে, কিন্তু তার মেল যে কলিগ কিছুক্ষণ আগে স্মোক করছে, অথবা এইমাত্র স্মোক করে ধোঁয়া ছাড়তেছে, এটা তো সে পাইলো। অর্থাৎ এই জন্য আমরা ফিমেলদের উপর, আমাদের একটা স্টাডি আসেও, এটা পাবলিকেশনও আছে, তা আমরা সেকেন্ড হ্যান্ড স্মোকিংয়ের উপরে আমরা একটা স্টাডি করব। তখন এটা প্রিভিলেন্স স্টাডি না, তাহলে এখন এক্ষেত্রে এক্সিস্টিং সেকেন্ড হ্যান্ড স্মোকিংয়ের প্রিভিলেন্স কত, এটা আমাকে কালেকশন করতে হবে। তাহলে কোথায় পাবো আমি, এটা বলেন তো? আমি তো নতুন করে একটা স্টাডি করব, কিন্তু নতুন স্টাডি করতে যাওয়ার আগে পুরান স্টাডিতে বিদ্যমান অবস্থায় এর প্রিভিলেন্স কত, এটা আমাকে জানতে হবে। এটা না জানলে, এই গ্রাউন্ড না থাকলে, আমি মাটি না থাকলে যেমন দাঁড়ানো যায় না, এই প্রিভিলেন্সের গ্রাউন্ড না থাকলে আমি নতুন প্রিভিলেন্স বের করতে পারবো না, বা আমার প্রিভিলেন্সটা রিলায়েবল কম হবে। তাহলে এটা আমি কোথায় পাবো, কিসে পাবো বলেন তো? জার্নালে। এই জার্নালে, বইতে, পাবলিকেশানে, এটাকে কি বলা হয়? কমন নাম কি এটার? এই কমন নাম কি? জার্নাল, থিসিস, আর্টিকেল, লিটারেচার। কমন নাম হচ্ছে লিটারেচার। আমরা লিটারেচারে পাবো। কি করব? লিটারেচার কি করব? রিভিউ করব। লিটারেচার রিভিউ করে আমরা পাবো। এখন লিটারেচার রিভিউ করে যদি আমি পাই যে 30% রিলায়েবল, যেই স্টাডিটা আমার কাছে সবচেয়ে বেশি রিলায়েবল মনে হয়েছে, সেখানে 30% পেয়েছি, তাহলে 30% যে আমি পেলাম সেটা হলো আমার কি? পি। 70%। এখন আমরা জানি টোটাল প্রকাশ করার জন্য সারা ওয়ার্ল্ডে বর্তমানে দুইটা পদ্ধতি ব্যবহার করা হয়। কেমন? অতীতের দিনে আর একটা ব্যবহার করা হতো। মোট 3টা পদ্ধতি। বর্তমানে 2টা ইউজ করা হয়। একটা হচ্ছে কি? পার্সেন্টেজ সিস্টেম, আর একটা হচ্ছে প্রপোর্শন সিস্টেম। পার্সেন্টেজ সিস্টেমে টোটাল ইউজ করার জন্য কোন সংখ্যাটা ব্যবহার করা হয়? টোটাল সারা পৃথিবী, সমস্ত লোক, সমস্ত কিছু, সমগ্র বা টোটাল ইউজ করার জন্য কোন সংখ্যাটা ইউজ করা হয়? নো, আর একটা শূন্য দেন। 100। পার্সেন্টেজ সিস্টেমে টোটাল মিন করার জন্য কোন সংখ্যাটা ইউজ করা হয়? 100। আর প্রপোর্শন সিস্টেমে 1। তাহলে 1 and 100। আগের জেনারেশনে আমাদের দাদা এবং তাদের দাদা, তারা টোটাল বোঝানোর জন্য কোন সংখ্যা ব্যবহার করতো? এটা আমাদের কাজে লাগবে না জানার, এমনি গল্প করার জন্য মাঝে মাঝে একটু গল্প করতে হয়, নাহলে তো মনোটোনাস হয়ে যায়, ক্লাস হয় না, কি বলে, প্যালেটেবল হয় না, এনজয়েবল হয় না। বলেন তো, সবাই তো বলতে পারবেন, কারণ আমাদের দাদা নানা তাদের গল্প আমরা জানি না। তারা জমি ভাগ করতো, স্বর্ণ ভাগ করতো। 16 কে বলছেন এটা? সব কিছু সামাদ স্যার বলে দিলে আর মকুল স্যার দুইজন, ও এটা জিয়া স্যার বলছেন, এটা হ্যাপি ক্লাব।
তাহলে 16 আনা। আপনার ওইটা আছে না যে মাঝি বলে বাবুকে যে বাঁচলে পড়ে আমার কথা হিসেব করো পিছে, এখন দেখি তোমার জীবন কি 16 আনায় মিশে। যে অনেক ওস্তাদি করতেছে, জিজ্ঞেস করে বলতে পারো আকাশ থেকে কেন আকাশের চূড়া কেন নীল দেখা যায়, সাগরের পানি কেন নেমে আসে, এই নানান প্রশ্ন করে, জোয়ার ভাটা কেন হয়, অনেক কিছু প্রশ্ন করতেছে। মাঝি একটা পারে না, বলে তোমার জীবন 4 আনা মিশে, আরেকটা পারে না 8 আনা মিশে, আরেকটা পারে না 12 আনা মিশে। এমন সময় আকাশে মেঘ দেখা গেল, নদীতে ঢেউ উঠিল, নৌকা দুলিতে লাগিল। তখন মাঝি প্রশ্ন করিল, বাবু সাঁতার জানো হে বাবু? বাবু বলল, না রে মাঝি না। তখন বাবু বলে যে বাঁচলে পরে আমার কথা হিসেব করো পিছে, এখন দেখি তোমার জীবন 16 আনায় মিশে। তখন 16 সংখ্যাটা ব্যবহার করতো। এখন করা হয় 100 এবং 1। তাহলে আপনারা যেটা বলছেন 100 সিস্টেমে, 100% সিস্টেমে কত পার্সেন্ট? 30% অ্যান্ড 70%। তাহলে পি এর ভ্যালু যদি 30% হয়, প্রপোর্শন এটা কত হবে? ক্যালকুলেশনে প্রপোর্শনটা প্রপোর্শন হলে ক্যালকুলেশন করা যাবে না। প্রপোর্শনে কত হবে? 30%-এ 0.3 আর 70%-এ 0.7। তাহলে 0.3 এবং 0.7। আমরা তাহলে পি এর ভ্যালু পেয়ে গেলাম 0.3 এবং 0.7। আমাদের কাজ করতে খুব সুবিধা হবে। আপনারা একটু লেখেন, এই অঙ্কটা আমরা করবো, নিজেরাই করবো অঙ্কটা, কেমন? এখন নাও কাম টু দি জেড এর পয়েন্ট। জেড কি? হোয়াট ইজ জেড? জেড নিয়ে আমাদের কিছু মাথা হেডেক আছে, আমাদের কিছু জেড নিয়ে। পি আমরা আলোচনা অলরেডি করে ফেলেছি, অনেক 3-4টা স্লাইড আমরা একসাথেই শেষ করে ফেলেছি। 3 নম্বরটা দেখেন, জেডের কয়েক রকমের ব্যবহার আছে, আমরা সেগুলো সময় বাঁচানোর জন্য আলোচনা করব না। 3 নম্বরটা শুধু আলোচনা করব, যে এই যেটা যে ইন কি Cochran's sample size calculating formula, z is used as critical z value and it represents confidence key level. As z is used as multiplier, it determines the sample size and power of the study. তাহলে z এর আলটিমেট কাজটা কি? আলটিমেট আমার স্টাডির কি বাড়াবে? জেড পাওয়ার বাড়াবে। তাহলে আমরা একটা শব্দ শিখলাম যে আমার স্টাডির পাওয়ার ডিপেন্ড করে কিসের উপরে? জেডের উপরে। জেডের ভ্যালু বেশি হলে আমার স্টাডির পাওয়ার বেশি হবে, আর জেডের ভ্যালু কম হলে আমার স্টাডির পাওয়ারটা কম হবে। এটা আমরা একটা জিনিস শিখলাম, কেমন? আর এটা শেখার পরে আমরা জেড মানে কি হলো? জেড কি এটা আমরা আসতেছি স্যার, ডিটেলস আলাপ করবো। আপনার প্রশ্ন আমি বুঝতে পারছি, থ্যাংক ইউ সো মাচ। জেড হলো এটা একটা মাল্টিপ্লায়ার, একটা আমরা জানি এটা কনস্ট্যান্ট, এটা মাল্টিপ্লায়ার, এটা স্ট্যান্ডার্ড নর্মাল ডেভিয়েট বলে, কিন্তু সেটা বলে সেই শব্দ উচ্চারণ করে এখন এখানে লাভ হবে না। স্ট্যান্ডার্ড নর্মাল ডেভিয়েট, কেমন? কিন্তু জেড মিন করে কি, আমরা সেটা আসতেছি। আমরা এই স্লাইডে আবার আসবো, আমরা একটু নিচের স্লাইডে যাই জেড বোঝার আগে, যে তারপরে আমরা এটা আলোচনা করবো ইনশাল্লাহ। তারপরে হলো ই কি মিন করবে? ই মিন করবে হলো জেড। দুইটা জিনিস লিখে রাখেন। জেড হলো আমাদেরকে দিবে, আমাদেরকে জেডের কাছ থেকে উইল গেট পাওয়ার অফ দি স্টাডির পাওয়ার কত বেশি। আর হোয়াট ডাজ পাওয়ার মিন? পাওয়ার মিন জেনারেলাইজেবিলিটি। এই স্টাডিটাকে কত বেশি জেনারেলাইজ করা যায়। আমি করছি 150 জন পপুলেশনের উপরে, কিন্তু আমি বলতে পারি যে এই স্টাডিটা শুধু 150 জন না, এই স্টাডিটা এই 10 লক্ষ পপুলেশনকে রিপ্রেজেন্ট করে। 10 লক্ষ পপুলেশনকে যদি আপনি আলাদা আলাদা করে স্টাডি করেন তাহলে এই রেজাল্টটাই পাবেন। এই যে জেনারেলাইজ করার ক্যাপাসিটি, এটাকে বলে জেনারেলাইজেবিলিটি। তাহলে পাওয়ার ইকুয়াল টু, এখানে পাওয়ার মানে এই পাওয়ার না, পাওয়ার মানে কি? জেনারেলাইজেবিলিটি। একটু লিখে রাখেন কাইন্ডলি। আমরা এখন এই মুহূর্তে কিন্তু সাথে সাথে ওয়ার্ড বাই ওয়ার্ড কিন্তু আমরা ক্লারিফাই হব না, আমরা ক্লারিফাই হব একটু পরে, শেষের দিকে। তাহলে জেডের মিনিংটা হচ্ছে পাওয়ার, আর পাওয়ার মিন কি করে? জেনারেলাইজেবিলিটি। আর নিচে আর একটা কী আছে বলেন তো? ডি অথবা এই কে আর জেডকে এমনি টার্মিনোলজিতে জেডকে কী হিসাবে চিহ্নিত করা হয়, কী হিসাবে বলা হয় বা ডাকা হয়? একটা হলো ডাকা হয় যে স্ট্যান্ডার্ড নর্মাল ডেভিয়েট। এটা তো জানা দরকার, কারণ আমরা তো স্টুডেন্ট গাইড করবো, তাকে তো আমার থিওরিও জানতে হবে, শুধু বুঝাই নিতে হবে না। যে স্ট্যান্ডার্ড নর্মাল ডেভিয়েট এই নামে ডাকা হয় জেডকে, কেমন? স্ট্যান্ডার্ড নর্মাল ডেভিয়েট, স্ট্যান্ডার্ড নর্মাল ডেভিয়েট। আর একটা হলো
we get confidence level z generate from confidence level, এটা লেখেন z generate from confidence level। একটু কঠিন আমি আগেই বলছি যে এইটা যখন আমরা এমপিএসসি এর ফার্স্ট ইয়ারে পড়ি তখন কিন্তু শুধু ফর্মুলাটা পড়াই দিই, এই সব কিছুই আলোচনা আমরা করি না এই এমবিবিএস এ না, এমপিএসসি এ। এটা হলো আপনারা যেহেতু লার্নেড সিনিয়র পার্টিসিপেন্টস, আপনারা ছাত্র পড়াবেন, ছাত্রদেরকে আপনারা ভিউজ দিবেন, সেখানে যে ইনডেপথ একটা পারসেপশন আপনাদের থাকে, সেই জন্য আর কি। তাহলে জেড নাম্বার 1 হলো, জেড হলো কি করছে বলছি স্ট্যান্ডার্ড নর্মাল ডেভিয়েট, এবং জেড জেনারেট ফ্রম কনফিডেন্স লেভেল, এবং জেড উইল প্রোভাইড কনফিডেন্স ইন্টারভেল। সে কনফিডেন্স লেভেল থেকে জেনারেট করবে, কিন্তু আমাদেরকে কি দিবে? কনফিডেন্স ইন্টারভেল দিবে। কোনোই কঠিন, এখন একটু কঠিন মনে হচ্ছে, কিন্তু আমরা বেশ কিছু উদাহরণ দিব, এবং তখন অ্যাট দি এন্ড আমাদের কাছে কোনো কঠিন ইনশাল্লাহ লাগবে না আমাদের কাছে। এটি তো এখন প্রিমেচিউর হবে, এখন উত্তর দিলে প্রিমেচিউর হবে। আমরা অ্যাট দি এন্ড, আজকে সেশনের অ্যাট দি এন্ড আপনি একদম জলবদ্ধ তরলঙ্গ হোয়াট ইজ কনফিডেন্স ইন্টারভেল, হোয়াট ইজ কনফিডেন্স লেভেল আপনি বুঝে যাবেন। তাও একটা কথা বলে রাখি, এই সেশনটা কিন্তু আমাদের কনফিডেন্স ইন্টারভেলের সেশন না, এবং কনফিডেন্স লেভেলের সেশন না, সেশন আছে আলাদা। আজকে কিন্তু পুরোপুরি জলবদ্ধ তরলঙ্গ নাও হতে পারে, যদি হয় ভালো, না হলেও কিন্তু কিছু মাইন্ড করবেন না, কেমন? আমাদের কনফিডেন্স লেভেল অ্যান্ড ইন্টারভেলের জন্য আলাদা সেশন আছে, আপনারা শিডিউলে দেখবেন ইনশাল্লাহ। তাহলে আমরা উপরে থেকে, আর ই কি মিন করে? এর সম্ভবত 4টা নাম আছে, আমরা এখানে যদি ভুল না করে থাকি 4টা, হ্যাঁ 4টা নাম আছে। ডিগ্রি অফ অ্যালাউবল এরার, ডিগ্রি অফ অ্যাকুরেসি, লেভেল অফ সিগনিফিকেন্স অ্যান্ড মার্জিন অফ এরার। বিভিন্ন বইতে, বিভিন্ন নোটে, বিভিন্ন লেকচারে আপনারা হয়তো 4টা নাও পেতে পারেন, যে কোনো একটা পেতে পারেন। কমনলি ইউজ করা হয় সম্ভবত ডিগ্রি অফ এরার, হ্যাঁ ডিগ্রি অফ এরার বেশি ইউজ করা হয়। ডিগ্রি অফ অ্যালাউবল এরার, ডিগ্রি অফ অ্যাকুরেসি, লেভেল অফ সিগনিফিকেন্স অ্যান্ড মার্জিন অফ এরার, এই কয়টা মিলে হলো আপনার কি বলে, এই কয়টাকে ডি অথবা ই দ্বারা ডিনোট করা হয়। ই দ্বারাও লেখা হয়, ডি দ্বারাও লেখা হয়। এটা আমরা এখানে একটু জেনে নিব বা বুঝে নেওয়ার চেষ্টা করব। আমরা একটু উদাহরণ দেওয়ার পরে ক্লারিফিকেশন হবে ইনশাআল্লাহ আজিজ। এখন আমরা একটা এক্সাম্পল দিব, সেটা হলো জেডের ভ্যালু বাড়া অথবা কমার উপরে আমাদের যে ডিপেন্ড করে আমাদের ইয়েটা কি বলে পাওয়ার, কিভাবে, সেটা আমরা একটু আগে থিওরিটা দেখে নিই, তারপরে আমরা বোঝার চেষ্টা করব। থিওরিটা দেখলে আমাদের মধ্যে থার্স্ট অফ নলেজ হবে, কোয়ারি জাগবে। কোয়ারি জাগলে আমরা লেকচারের দিকে অ্যাটেনশন বেশি দিব, আর লেকচারের দিকে অ্যাটেনশন বেশি দিলে আমরা বেশি ভালোভাবে বিষয়টা বুঝতে পারবো। সেটা হলো, আমরা এটা কই গেল ছবিটা, এই যে একটু জটিল মনে হচ্ছে কেমন? তাহলে কনফিডেন্স লেভেল, তাহলে কনফিডেন্স লেভেল কি, এটা এই সম্পর্কে আগে আমরা, যদি আজকে কনফিডেন্স লেভেলের ক্লাস না, একটু মৌলিক ধারণা দিই। কনফিডেন্স লেভেল হলো যে আমি যে স্টাডিটা করতেছি 150 স্যাম্পল নিয়ে, কিন্তু পপুলেশন আছে কত? 1.5 লক্ষ। 1.5 লক্ষ পপুলেশন আছে, আমি 150 স্যাম্পল নিয়ে করতেছি। যেই এক্সাম্পলটা আমরা কনসার্ন ক্লাসে দিব, সেই এক্সাম্পলটাই দিই, তাইলে সুবিধা হবে কি, সেদিন আজকের সাথে সেদিন কোরিলেট করলে বুঝতে সুবিধা হবে। এবং আমি চিন্তা করছি ওই লেকচারটাকে আগায় এনে আগামীকালকে করবো, তাইলে হবে কি দুইটার মধ্যে কোরিলেশন বেশি থাকবে। ওই শিডিউলে ওইটা একটু দূরত্বে আছে। সেটা হলো কক্সবাজারে সিগাল বার্ড আছে না, সিগাল পাখি, সমুদ্র ইগল পাখি স্যার, সমুদ্র ইগল পাখি দেখা যাচ্ছে অনেক মরে যাচ্ছে এবং তাদের সংখ্যা কমে যাচ্ছে, কিছু কিছু মরে পড়ে থাকতেছে এবং তাদের সংখ্যাও কমে যাচ্ছে। তা আজকাল তো পাখি বা যে কোনো পশু প্রাণী নিয়ে আমাদের দেশে বিভিন্ন সংগঠন গড়ে উঠছে, এনভায়রনমেন্টালিস্ট, তারপরে বা কি বলে পশুপ্রেমী অ্যাসোসিয়েশন, কি নাম যেন বলে ভুলে গেলাম। এখন তারা যে পশু বার্ড লাভার্স অ্যাসোসিয়েশন, তারা খুব ওরিড হয়ে গেল যে কক্সবাজারে কমে যাচ্ছে, কি বলে এই সিগাল বার্ড কমে যাচ্ছে।
তারা অনেক গবেষণা করে ধারণা করলো যে সম্ভবত এর সাথে একটা কেমিক্যাল বস্তুর সম্পৃক্ততা আছে। কি সেটা বলেন তো, ধারণা করতে পারেন কি না? ডিডিটি। তারা ধারণা করলো যে কক্সবাজারের আশেপাশে ড্রাই ফ্রুট প্রসেসিং হয়, অত আশেপাশে ছোটো ছোটো দ্বীপীয় ড্রাই ফ্রুট না, ড্রাই ফিশ প্রসেসিং হয়, এবং ড্রাই ফিশ প্রসেসিংয়ে গোপনীয়ভাবে বা অন্যায়ভাবে তারা ব্যবসায়ীরা কি ইউজ করে? ডিডিটি ইউজ করে, এবং ডিডিটি হলো খুবই টক্সিক। এবং এই ডিডিটি ফুড চেইনের মাধ্যমে, কারণ ওই রডেন্টরা এরা হয়তো ওই ইয়েগুলো কি বলে, যে উচ্ছিষ্ট যে ইয়ে থাকে, ড্রাই ফিশ থাকে, সেটা তারা খায়, এবং সেটা আবার ইট করে খায় হল ইয়ে পাখি, সিগাল বার্ড। এই কারণে সিগাল বার্ডের ব্লাডে ডিডিটি লেভেল বেড়ে যাচ্ছে বলে তাদের ধারণা। এবং পশুবিদরা, তারা অ্যানিম্যাল হাজবেন্ডারি ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করেছে, বার্ড লাভাররা, তারা বলেছে যে সম্ভবত এটা ইসের কারণে হয়েছে, ডিডিটির কারণে হয়েছে। এখন তাহলে তাদের কি করতে হবে? ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। পাখির ব্লাডের ডিডিটি লেভেল মেজার করতে হবে। মেজার করে সেটা তো একটা অ্যালাউবল লেভেল আছে, আল্লাহ প্রদত্ত যে অ্যালাউবল লেভেল, যেই পর্যন্ত সহ্য করতে পারে। যেমন আমরা আর্সেনিক 0.05 বোধ না, 0.05 কি মাইক্রোগ্রাম পর্যন্ত আমরা টলারেট করতে পারি, এর চেয়ে বেশি হলে আমরা পারি না। তাহলে এটা যেমন আল্লাহ আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন, বার্ডদের জন্য ওটা পিপিএম ইউজ করে প্রকাশ করে। তাহলে বার্ডদের জন্য কতটুকু সিগাল বার্ডরা কোন লেভেল পর্যন্ত ডিডিটি টলারেট করতে পারবে, এটা একটা লেভেল আছে। এখন আমাদেরকে বললো যে ভাই, আমরা কয়েকটা পাখির ব্লাড ধরে আপনাদেরকে দিব, এবং আপনারা আমাদেরকে মেজার করে দিবেন যে আছে কিনা, কি বলে সেখানে ডিডিটির যে মাত্রা আছে সেটা অ্যালাউবল রেঞ্জের মধ্যে আছে কিনা। এখন আমি এটার মিনটা বের করে দিবেন। ডিডিটির মিনটা 10 লক্ষ পাখি থাকতে পারে আনুমানিক, আশেপাশের সিশোর সহ, কক্সবাজার, ইনানি, তারপরে সেন্ট মার্টিন সমস্ত সহ আনুমানিক 10 লক্ষ সি বার্ড থাকতে পারে এই সিগাল বার্ডের মধ্যে। আর ডিডিটির লেভেলটা কত, এটার মিন বের করে দিবেন। কাজটা কি সহজ না কঠিন? কঠিন। কয়টা পাখি ধরা খুব কঠিন কাজ না। পাখি বার্ড ক্যাচিং, তারপরে সেটা ব্লাড ড্র করা, সেই ব্লাড আবার ল্যাবরেটরিতে নেওয়া, তারপরে সেই অ্যানিম্যাল হাজবেন্ডারির যে বায়োকেমিস্ট্রি, সেই বায়োকেমিস্ট্রিদেরকে দিয়ে সেটা মেজার করা, মেজার করে আমাদেরকে রেজাল্ট দিবে। আমাদের কাজটা কি? শুধুমাত্র মিন বের করে দেওয়া। এটা আজকে আমি থিওরি বলতেছি, আরেকদিনে আমরা একদম স্লাইড সহ দেখাবো। তাহলে আমরা মিন পেলাম মনে করেন 100.8 ppm। 10টা মিন বের করা খুব সহজ না। 10টা পাখি হয়তো 93, 95, 98, 103, 105, 106 আছে, সেটা যোগ করে কয়টা ভাগ করলাম? 10টা ভাগ করে যদি আমার 5 লাখ টাকার কন্ট্রাক্ট থাকে, আমি 5 মিনিটে 10টা ভাগ করে মিন বের করে যে বলি আমাকে 5 লাখ টাকা দেন, দিবে না, তো মাথায় একটা বাড়ি দিবে। তাহলে দেয়ার ইজ সাম ক্যারিশমা। সেই ক্যারিশমাটা কি? সেই ক্যারিশমাটা হচ্ছে কনফিডেন্স লেভেল। সে জায়গায় আমরা আসবো, সে ডিটেলস পড়াবো সেদিন। আজকে একটু ধারণা দিচ্ছি। সেটা হলো, আমাকে বলতে হবে এই যে আনুমানিক 10 লাখ পাখি থাকতে পারে, আমার এই যে রেজাল্ট আমি বের করলাম, এর মধ্যে কত % কনফিডেন্ট আমি যে এই মিনটা ওই মিনের কাছাকাছি থাকতে পারে। অর্থাৎ আমার মিনটা, আমি যে পপুলেশনের যে মিন হবে, সেই পপুলেশনের মিনের কত % মধ্যে এটা থাকবে? 90% মধ্যে থাকবে, 95% মধ্যে থাকবে, না 99% মধ্যে থাকবে? একটু কনফিউশন আজকে থাকবে। এটা কিন্তু আমি যদি এটা পুরোপুরি করতে যাই, তাইলে আমার আসল ক্লাস হবে না। এটা একটু ধারণা দিচ্ছি এই জন্য যে এটার জন্য আলাদা সেশন আছে। কারণ এই রিসার্চ মেথোডোলজি এবং স্ট্যাটিস্টিক্সের শিডিউল করা যায় না। বিভিন্ন জায়গায় আমরা এটা নিয়ে খুবই ঝামেলায় পড়ি, কারণ কাট আলাদা আলাদা কাট পিস না, এমনভাবে ইন্টারমিঙ্গেল, একটার সাথে আরেকটা এমনভাবে জড়িত, এই জন্য এটাকে আলাদা আলাদা সেশন করা খুবই কঠিন হয়ে যায়। এই জন্য আজকে আপনারা মোটামুটি একটা ধারণা পেয়ে রাখেন। আগামীকাল ওটাকে আমি আগায় নিয়ে আসবো। আগামীকাল আগায় নিয়ে আসলে ওটা আপনার আগামীকাল একদম ক্রিস্টাল ক্লিয়ার হবে না। আমরা ওইটা আমাদের পরে আছে, 4-5টা সেশন পরে আছে। এরপরও আজকে মোটামুটি একটা ধারণা পাবেন। আমরা আসতেছি। তাহলে কনফিডেন্স লেভেলটা হচ্ছে যে আমার স্যাম্পলের মিনটা কত, পপুলেশন মিনের কত % মধ্যে আছে। 95% পপুলেশনকে সে ধারণ করে, না 90% পপুলেশনকে ধারণ করে, না 99% পপুলেশনকে ধারণ করে, কোনটা কত % ধারণ করে, সেটা হলো আমার কনফিডেন্স লেভেল। এখন আস্থার মাত্রা। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। আমরা একটা ক্ল্যাপ দিতে পারি। থ্যাংক ইউ সো মাচ। একটা আস্থার মাত্রা।
কনফিডেন্স, আমার এটা আস্থার মাত্রা, এটা আমি বলতে পারি। কিন্তু আমি একটা কাঁচা কথা বলছি, সেটা এই পর্যায়ে মানায়। আপনারা যখন সিনিয়র টিচার, এখন তো সিনিয়র টিচার আসেনি, সিনিয়র রিসার্চার যখন আরও হবেন, তখন কিন্তু এই শব্দটা ব্যবহার করবে না যে হাউ মাচ কনফিডেন্ট আই এম। এটা আবার স্ট্যাটিস্টিক্যালি এই শব্দটা ব্যবহার করা যায় না। স্যার বোধহয় জানেন বা শুনছেন, এই জন্য স্যার একটু হাসি মুখে মাথা নাড়াচ্ছেন। এই শব্দটা ইউজ করা যায় না, সেটা কেন যায় না সেটা কিন্তু আজকে আমরা বলবো না, কারণ এটা মাথায় ঢুকবে না। এটা আমরা ওই সেশনে বলবো যে এই শব্দটা ব্যবহার করা যাবে না। ব্যবহার করা যাবে যে হাউ মাচ পার্সেন্টেজ অফ কি বলে এই পপুলেশন, এই স্যাম্পল মিন কাভার্স উইদিন দি 90% or 95% or 99% স্যাম্পল মিন। আমরা সেই কথাটা পরে বলবো। এখানে দেখেন, যদি কনফিডেন্স লেভেল, যদি ইনক্রিজড কনফিডেন্স লেভেল উইল সেট ইনক্রিজড ক্রিটিক্যাল জেড ভ্যালু। তার মানে কি, সায়েন্টিস্টরা বলছে যে কনফিডেন্স লেভেল 3 রকমের হয় কমনলি, 95%, 90% আর কত পার্সেন্ট বলেন তো? 99%। এটাও সায়েন্টিস্টরা নিজেরা বানাননি, তারা কিন্তু কমিউনিটি থেকে নিয়েছেন, সোসাইটি থেকে নিয়েছেন। কীরকম? মকবুল স্যারের ড্রাইভার যদি স্যারকে বলে যে স্যার আপনি এই যে জিয়া স্যারকে, আপনার যে সহকারী, এই সহকর্মী, তাকে এত স্নেহ করেন, আপন ছোটো ভাইয়ের মতো দেখেন, কিন্তু সেদিন শুনলাম আপনার সম্পর্কে যা কথা বলল, এটা স্যার এই আসমানটা মনে হয় 2 ভাগ হয়ে গেল। স্যার প্রথমে কি করবে? বিশ্বাস করবে, তাকে একটা ধমক দিবে। তারপরে সে নাসরবান্দা আবার মাথা চুলকে বলবে কি স্যার ঠিক আছে স্যার, আমার বলার দরকার, আমি বললাম, স্যার বিশ্বাস করে না করে আপনার দায়িত্ব। তখন স্যারের মনটা কি একটু নরম হবে না? একটু নরম হবে। তখন বলে তুই কি সত্যি শুনছিস, তুই নিশ্চিত? তখন সে মাথা চুলকে বলবে স্যার আমি তো একদম কাছে ছিলাম না, একটা গাড়ির পরে ছিলাম, ওই ড্রাইভারের সাথে আলাপ করছে, তবে আমি 89% নিশ্চিত। এটা বলবে? এটা কি বলে সাধারণত 89% নিশ্চিত, 78% নিশ্চিত? এটা বলে না, আমি তো একটু দূরে ছিলাম, 1-2টা গাড়ির পরে ছিলাম। 100 ভাগ বলবে না। কত বলবে বলেন তো? বলে আমি কমপক্ষে 99 ভাগ নিশ্চিত। আর যদি সে 2টা গাড়ির দূরে থাকে, একটা গাড়ির থেকে দূরত্ব থাকলে বলবে আমি 99 ভাগ নিশ্চিত। 2টা গাড়ির পরে থাকলে বলবে আমি 95 ভাগ নিশ্চিত। 3টা গাড়ির দূরে থাকলে 90 ভাগ নিশ্চিত। তার মানে কি, নিশ্চিতের সংখ্যা যত বেড়ে গেল গ্যাপ তত কি, খেয়াল করছেন? নিশ্চিতের সংখ্যা, নিশ্চিতের মাত্রা যত বেড়ে গেল, কমে গেল, নিশ্চিতের মাত্রা যত কমে গেল গ্যাপ তত কি বেড়ে গেল। ঠিক কি না? ঠিক। এখন দেখেন যে ইনক্রিজড কনফিডেন্স লেভেল উইল সেট ইনক্রিজ ক্রিটিক্যাল ভ্যালু। এই জেডের আর একটা নাম হচ্ছে ক্রিটিক্যাল ভ্যালু। জেডের একটা নাম হচ্ছে স্ট্যান্ডার্ড নর্মাল ডেভিয়েট, লিখে রাখেন, আর একটা নাম হচ্ছে ক্রিটিক্যাল ভ্যালু। এখানে কিন্তু স্ট্যান্ডার্ড নর্মাল ডেভিয়েট হিসেবে ইউজ হয় না, এখানে ক্রিটিক্যাল ভ্যালু হিসেবে ইউজ হয়। জেডের ভ্যালু ক্রিটিক্যাল ভ্যালু হিসেবে ইউজ হয়। হ্যাঁ, 3 রকমের সাধারণত কমনলি ইউজ হয়। ওই যে ড্রাইভার বলছে 95%, 90% আর কি 99%। ড্রাইভার বলছে 90%, 95%, 99%। সুতরাং এইটা সোসাইটি থেকে, কমন প্র্যাকটিস থেকে সায়েন্টিস্টরা নিয়েছে যে এই 3টা হচ্ছে কনফিডেন্স লেভেল। কেমন? তাহলে কখন কনফিডেন্স লেভেল 95% হবে, কখন 99% হবে, কোন সিচুয়েশানে 90% হবে, সেটা আমরা দেখি এখানে আছে কিনা, আশা করি আছে ইনশাআল্লাহ আজিজ। আচ্ছা, ইফ দি রিসার্চার ডিমান্ডস হাই কাভারেজ, রিসার্চার যদি চায় তার রিসার্চটা হাই কাভারেজ দিবে, ম্যাক্সিমাম পপুলেশনকে কি করবে, কভার করবে, তাহলে তখন সে কি করবে, 99% কনফিডেন্স লেভেল নেবে। ইফ দি রিসার্চার ডিজায়ার মিডিয়াম কাভারেজ, মিডিয়াম স্যাম্পল সাইজ নিডেড, তার অত বেশি স্যাম্পল সাইজ দরকার নেই, মিডিয়াম কাভারেজ হলে হবে, তখন সে নেবে কি 95%। এটা রিসার্চার উপর ডিপেন্ড করে। ইফ লো কাভারেজ অ্যান্ড মিনিমাম পাওয়ার, এটা আমরা পাওয়ারটা এখন আলোচনা করব না, যদি সে লো কাভারেজ সে ডিজায়ার করে বা চায়, তার লো কাভারেজে চলবে, তখন সে কি করবে, 90% সে নেবে, এই কনফিডেন্স লেভেল সে ডিক্লেয়ার করবে। আপনি যখন আপনার স্টুডেন্টকে বলবেন কি, সে এসে বলবে ম্যাডাম আমি তো ফর্মুলাটা পাইছি লিটারেচার খুঁজে, Z² PQ ডিভাইডেড বাই D², এখন জেডের ভ্যালু কত ধরবো,
এই ক্ষেত্রে সুপারভাইজাররা যে ভুলটা করে, বড় দুইটা ভুল করে। একটা প্রথমটা ভুল করে না, প্রথমটা সিনিয়র রিসার্চার হলে বলে তুমি ঠিক করো, তখন স্টুডেন্ট কাছুমাছু করে, বলে স্যার আমি ঠিক করবো, আমি ডিক্লেয়ার করবো। ডিক্লেয়ার করা বলে, এটার নাম হলো স্ট্যাটিস্টিক্সের ভাষায় ডিক্লেয়ার করা। কনফিডেন্স লেভেল ঠিক করা না, কনফিডেন্স লেভেল দেওয়া না, কনফিডেন্স লেভেল ডিক্লেয়ার করা। তো স্যার আমি ডিক্লেয়ার করব, আমি একজন ছাত্র, আমি সাধারণ। তুমি সাধারণ নয়, তুমি অসাধারণ। যে রিসার্চ করে সে কি রিসার্চার। আর রিসার্চার মানে কি, রিসার্চারের আর একটা খুব সম্মানজনক টাইটেল আছে, কি সেটা বলেন তো স্যার? সায়েন্টিস্ট। তখন তো একেবারে লজ্জায় কাছুমাছু হয়ে ছোটো হয়ে যায় ছাত্র। স্যার আমি সায়েন্টিস্ট। হ্যাঁ, তুমি ইয়োর সায়েন্টিস্ট। তুমি সায়েন্টিস্ট, কতটুকু সায়েন্টিস্ট সেটা হচ্ছে কত, 0.0001% সায়েন্টিস্ট, কিন্তু তুমি সায়েন্টিস্ট। রিসার্চ করলে সে সায়েন্টিস্ট, এটা মনে রাখবেন। আপনার যখন একটা সায়েন্টিফিক পাবলিকেশান আপনার আর্টিকেল পাবলিকেশানে আসছে, ইউর সায়েন্টিস্ট। এখন সেটা রিকগনিশন পাওয়া না করে সেটা, কিন্তু থিমেটিক্যালি ইউর সায়েন্টিস্ট, থিমেটিক্যালি ইউর সায়েন্টিস্ট। আমাদের দেশে এটা নিয়ে এক পর্যায়ে সরকারি পর্যায়ে বিতর্ক হয়েছে, কারণ এক পর্যায়ে কথা আসছিল যে সায়েন্টিস্ট যারা, তাদেরকে 20% বেসিকের থেকেই দেওয়া হবে, এই কি বলে, ওই যে এখন যেমন যেটা বেসিক সাবজেক্টের জন্য এটা ছিল, তো হ্যাঁ দেওয়া হবে, বা যে কোনো 20% বেসিকের সাথে যোগ হবে, ইনসেন্টিভ বা যেটা বলেন যোগ স্যালারি 20% ইনক্রিজ দেওয়া হবে। কিন্তু তারপরে সমস্যা হচ্ছে সায়েন্টিস্ট কারা, এই ডেফিনিশনের জায়গায় আটকে গেছে। যে এটা কি সায়েন্স অ্যান্ড ল্যাবরেটরি, সায়েন্স অ্যান্ড কি বলে টেকনোলজি মিনিস্ট্রির রিসার্চ যারা করে তারা, নাকি বিএমআরসি রিসার্চ যারা করে তারাও কাউন্ট হবে? সরকার বলছিল শুধুমাত্র এই যে সায়েন্স ল্যাবরেটরির মোড়ে কি আছে না, যে সায়েন্স ল্যাব যেটাকে বলে, কিন্তু পুরা নাম তো সায়েন্স ল্যাব না, পুরা নামটা হলো কি যেন ভুলে গেছি। তো এই সায়েন্স ল্যাবের যারা রিসার্চ করে তারাই হচ্ছে শুধু সায়েন্টিস্ট। এখান থেকে যদি ফান্ডিং পায় এখান থেকে রিসার্চ করে, তো এটা বিভিন্ন মন্ত্রণালয় মেনে নেয়নি। তারপরে কিন্তু আর সেই 20%ও কিন্তু আর কপালে আসেনি। তো যাই হোক, এটা একটা এমনি অভিজ্ঞতা বললাম, বয়স্ক মানুষ হিসাবে অভিজ্ঞতা শেয়ার করাটা একটা দায়িত্ব, সেই জন্য অভিজ্ঞতা শেয়ার করলাম। তো আমরা কোন জায়গায় ছিলাম মেহরুন, কি বলছিলাম? হ্যাঁ, যদি কনফিডেন্স, যদি আমি বিগার কাভারেজ এক্সপেক্ট করি তাইলে আমি 99% ডিক্লেয়ার করব। আমি যদি মিডিয়াম কাভারেজ এক্সপেক্ট করি তাইলে মিডিয়াম 95% আমি ডিক্লেয়ার করব। আর আমি যদি লো কাভারেজ বা ন্যারো কাভারেজ এক্সপেক্ট করি তাইলে আমি কি করব, আমি মিনিমাম পাওয়ার আমি ডিক্লেয়ার করবো, সেটা হচ্ছে 90%। আমরা বলছিলাম যে স্টুডেন্টকে যখন আপনি বলবেন যে তুমি ডিক্লেয়ার করো, সে কিন্তু খুব শাই ফিল করে, সে আপনি মনে করবে যে আপনি তার সাথে তামসা করতেছেন মনে হয়, বা তার সাথে মজা করতেছেন। প্রথমে স্টুডেন্ট এরকম মনে করে যে আমি ডিক্লেয়ার করবো, ডিক্লেয়ার করা তো একটা বড় কাজ, তাই না, একটা কঠিন কাজ। কিন্তু আসলে না, এটা রিসার্চারকে ডিক্লেয়ার করতে হবে। যখন সে বোঝে তখন সে বড় আর একটু ম্যাচুরিটি ডেভেলপ করে, যে না, ইট ইজ ইউর রেসপন্সিবিলিটি টু ডিক্লেয়ার দি কি কনফিডেন্স লেভেল। তো এখন কনফিডেন্স লেভেল যদি বাড়ে, দ্বিতীয়ত হইল আমরা একটা এক্সাম্পলও দিই, এখানে এক্সাম্পল আছে যে ম্যাক্সিমাম কাভারেজ, আমি যদি কাভারেজ অফ ভিটামিন এ ক্যাপসুল প্রোগ্রাম ইন এ ডিস্ট্রিক্ট, একটা ডিস্ট্রিক্টে আপনি কয়েকটা ডিস্ট্রিক্টে আপনি ভিটামিন এ ক্যাপসুল প্রোগ্রাম করছেন, এখন এটার কাভারেজ করতো, আপনি কিন্তু অল্প স্যাম্পল নিয়ে করলে আপনার সেই কাভারেজের মধ্যে একটু ল্যাকিং থেকে যেতে পারে। এই জন্য আপনি চাইবেন একটু স্যাম্পল সাইজ বড় নিয়ে করার জন্য, কারণ আপনি এটা আপনার প্রোগ্রামকে আপনি এস্টাবলিশ করবেন, সার্টিফিকেট দিবেন। ইউ উইল সার্টিফাই অ্যাবাউট ইউর প্রোগ্রাম যে কাভারেজ ইজ 90% বা কাভারেজ ইজ 87%, আপনি ডিক্লেয়ার করবেন। এই জন্য আপনাকে কাভারেজটা বেশি দিতে হবে, স্যাম্পল সাইজটা একটু বড় দরকার। যখন আপনি মিডিয়াম থাকবে, অ্যাজ ইউজুয়াল রিসার্চ যেগুলো, যেমন আপনার এখানে উদাহরণ আছে জব স্যাটিসফ্যাকশন অফ ডক্টরস ওয়ার্কিং গভর্নমেন্ট হেলথ সেক্টর, এখানে আপনার কোনো প্রোগ্রাম না, গভর্নমেন্ট সেক্টরে যারা চাকরি করে তাদের জব স্যাটিসফ্যাকশন কেমন এটা আপনি দেখবেন। এটা দেখার ক্ষেত্রে এটা রেগুলার পাবলিক হেলথ বা ওপিনিয়ন সার্ভে, এই ধরনের ওপিনিয়ন সার্ভেতে 95% ধরে, এটা উদাহরণ হিসেবে আপনারা লিখে রাখতে পারবেন। 3 নম্বরে হলো যদি লো কাভারেজ যেখানে দরকার, যেমন আপনার যদি ভিউয়ার্স ওপিনিয়ন, যে একটা টেলিভিশন প্রোগ্রাম যারা দেখে, তারা দেখার পরে ওই প্র্যাকটিসটা মা দেখতেছে যে বাচ্চার উইনিং ফুডের প্র্যাকটিসটা টেলিভিশনে দেখাচ্ছে, তাহলে কত % মা ওই প্রোগ্রামটা দেখে প্র্যাকটিস করে,
তাহলে এরকম যদি হয় এখানে আপনার খুব বেশি কাভারেজ দরকার হয় না, এখানে আপনার লো কাভারেজ আপনি দিতে পারেন, অল্প স্যাম্পল নিয়ে আপনি করতে পারেন। 50 জন মায়ের আপনি যদি যারা রেগুলার ওই টিভি প্রোগ্রামটা দেখে কিনা, দেশ টিভি বা ওই কি চেঞ্জ টিভি, তারা দেখে কিনা, দেখে তারা তাদের প্র্যাকটিস চেঞ্জ করে কিনা বা তারা কীরকম করে কিনা এটা আপনি দেখতে পারেন। এটা হলো আপনার কখন আপনি 90% নেবেন, কখন আপনি 99% নেবেন এবং কখন আপনি 90% নেবেন সেটা দেখার জন্য। যেটা তো বের করবেন না, যেটা তো ফর্মুলার মধ্যে আছে, আপনি জেডের ভ্যালুটা ধরবেন শুধু, আপনি জেড বের করবেন না, জেড তো ফর্মুলাতে আছে, আপনি জেডের ভ্যালু ধরবেন। 90% ধরবেন না 95% ধরবেন না 99% ধরবেন। এখন কথা হচ্ছে না, আমি বুঝতে পারছি প্রফেসর আসমা যেটা বলছে জেডের ভ্যালু কত ধরবো, সম্ভবত প্রফেসর আসমা আপনি এটা মিন করছেন না? হ্যাঁ, এইটা মিন করছে। এখানে আপনার আমার করণীয় কম, করণীয় আছে, কিন্তু সেই লেভেলে তো আমরা তো স্ট্যাটিস্টিক্স আমরা পড়াই বুঝে হৃদয়ঙ্গম করে, কিন্তু আমরা তো বেসিক্যালি স্ট্যাটিস্টিশিয়ান না। যারা বেসিক স্ট্যাটিস্টিশিয়ান তারা হয়তো ব্যবহারে আরও ভালো ব্যাখ্যা দিতে পারবে, কিন্তু আমরা যেটা বুঝি সেটা হলো সায়েন্টিস্টরা আমাদের জন্য অলরেডি সেট করে রেখেছেন। যদি আপনি বিগ কাভারেজ চান, 99% যদি আপনি করেন কি বলে জেডের ভ্যালু ধরেন, তাহলে আপনি 99% যদি আপনি ডিক্লেয়ার করেন তাহলে জেডের ভ্যালু হবে 2.58। এটা সেট করা, সায়েন্টিস্টরা সেট করে রাখছে আমাদের জন্য 2.58। আপনি যদি ডিক্লেয়ার করেন 99% তাহলে জেডের ভ্যালু উইল স্ট্যান্ড কত? 2.58। আপনি যদি ডিক্লেয়ার করেন 95% তখন 1.96। আপনি যদি ডিক্লেয়ার করেন 90% দেন 1.64, দেন জেডের ভ্যালু উইল 1.64। এখন এটা এই জন্য বললাম যে জেডের ভ্যালু কত হবে এইটা ডিপেন্ড করবে হুইচ পার্সেন্টেজ ইউ উইল ডিক্লেয়ার ফর জেড ভ্যালু। জেডের ভ্যালু আপনি কত পার্সেন্ট ডিক্লেয়ার করবেন তার উপরে ডিপেন্ড করবে জেডের মানটা ওখানে কত বসাবেন, ওই ফর্মুলাতে কত বসাবেন। 2.58 বসাবেন না 1.96 বসাবেন না 1.64 বসাবেন, এটা ডিপেন্ড করবে জেডের আপনি কত ডিক্লেয়ার করেন সেটার উপরে। এখন আমরা আবার ওই জায়গায় ফিরে যাই। দুইটা গুরুত্বপূর্ণ ইনক্রিজ সিএল মানে কনফিডেন্স লেভেল। কনফিডেন্স লেভেল তো আমি ডিক্লেয়ার করছি না ম্যাডাম? কি করছি? কয় ধরনের? স্যার 99, 95, 90, তাই না? এইটা যদি ইনক্রিজড হয়, বেশি হয়, তাহলে ক্রিটিক্যাল জেড ভ্যালু বাড়বে, এর ব্যাপারে কোনো সন্দেহ নাই তো? হ্যাঁ, জেড ভ্যালু বাড়লে জেড স্কোয়ারের ভ্যালু বাড়বে, তাহলে জেডের ভ্যালু বাড়বে। তাহলে ক্রিটিক্যাল জেড ভ্যালু কেমন? যদি ইনক্রিজ ক্রিটিক্যাল জেড ভ্যালু উইল ইনক্রিজ স্যাম্পল সাইজ, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে না? সন্দেহ আছে কি না? কারণ এটা তো ফর্মুলা। যদি জেডের ভ্যালু বাড়ে, এটা তো উপরেরটাকে বলে কি নিউমারেটর না? নিউমারেটর যদি বৃদ্ধি পায় তাহলে তো রেজাল্ট বাড়ে, আর ডিনোমিনেটর বাড়লে রেজাল্ট কমে। তো সুতরাং জেড তো উপরে আছে, সুতরাং জেডের ভ্যালু বাড়লে এনের ভ্যালু বাড়বে, মানে কি স্যাম্পল সাইজ বাড়বে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। পরেরটা হলো এই স্যাম্পল সাইজ হলো, এখন ইনক্রিজ স্যাম্পল সাইজ উইল ডিক্রিজ কনফিডেন্স ইন্টারভেল। এই জায়গায় যে আমার স্টুডেন্ট থেমে যায়, কয় স্যার এটা কীভাবে? এটা তো কঠিন কথা। আমি আগেই বলছি যে এটা কিন্তু খুবই 10 মিনিটের ক্লাস, কিন্তু আমি এটাকে ইচ্ছা করে কঠিন করেছি যে এটা আমি 10 মিনিটে নেব না, কারণ এই লেভেল অফ যে যারা পার্টিসিপেন্ট, লার্নেড পার্টিসিপেন্ট, তারা আগামী দিনে এমডি এখনই করতেছেন কেউ, এবং আগামী দিনে সবাই এমডি, এমএস, সিপিএস স্টুডেন্টদেরকে গাইড করবেন, সুপারভাইজ করবেন। তাদের কিন্তু ইনডেপথ নলেজ থাকতে হবে। এই ইনডেপথের জন্য আমার কতটুকু আছে সেটা আমি জানি না, হয়তো আমার নিজের ইনডেপথ নাই কথা, কিন্তু তারপরেও আমি আশা করি সবার ইনডেপথ নলেজ থাকা দরকার। এই জন্য 10 মিনিটের ক্লাসকে আমরা 1.5 ঘন্টায় রূপান্তরিত করছি আজকে পরিকল্পিতভাবে আর কি। কেমন? তাহলে দেখেন এই ইনক্রিজ স্যাম্পল সাইজ উইল ডিক্রিজ কনফিডেন্স কি ইন্টারভেল। ইনক্রিজ স্যাম্পল সাইজ উইল ডিক্রিজ কনফিডেন্স ইন্টারভেল। সেভাবে কীভাবে সেটা জানতে হলে আমাদের এই যে কনফিডেন্স ইন্টারভেলের ফর্মুলাটা জানতে হবে। কনফিডেন্স ইন্টারভেল ইকুয়াল টু এটাকে কি বলা হয়? এটাকে এক্স বার। তাহলে দেখেন ইনক্রিজ স্যাম্পল সাইজ উইল ডিক্রিজ কি কনফিডেন্স ইন্টারভেল। তাহলে কনফিডেন্স ইন্টারভেল কেন পড়বে? এইটার জন্য আমাদের এই ফর্মুলাটা জানতে হবে। কনফিডেন্স ইন্টারভেল ইকুয়াল টু এক্স বার প্লাস মাইনাস জেড ইন্টু এসি। আমরা আগেই বলছি আজকের ক্লাস এবং আগামীকালকের ক্লাস মিলে 2 ভাই।
আগামীকালকের ক্লাসটা ছিল 4-5টা সেশনের পরে, ওইটা আমরা আগামীকাল নিয়ে আসবো। কনফিডেন্স ইন্টার লেভেল অ্যান্ড লেভেল অফ সিগনিফিকেন্স। কারণ এই আজকের যে পারসেপশান, আজকে আমি আগেই বলে দিচ্ছি, আজকে কিন্তু ফুল ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহেরবানি, অন্যান্য সেশনে যেরকম 100% ফুল পারসেপশন নিয়ে বের হন, আজকে কিন্তু অনেকেই 100% ফুল পারসেপশন নিয়ে বের হতে পারবেন না, সেটা সম্ভব না। আগামীকালকে সেশন যখন আমরা ডিসকাস করব তখন এটা 100% ফুল পারসেপশন হবে। কারণ এই একসাথে 3 ঘন্টার ক্লাস তো একসাথে কন্ডাক্ট করা সম্ভব না। এটা আপনাদেরও সম্ভব না, আমারও সম্ভব না। আগে সম্ভব ছিল, এখন পায়ে এই যে ব্যথা হয়, স্যারের কাছে যাব। আচ্ছা, জিয়া স্যারের রুগী আছি, এখন জিয়া স্যার বলছে যে না স্যারকে দেখেন। আচ্ছা, কনফিডেন্স ইন্টারভেল ইকুয়াল টু এক্স বার প্লাস মাইনাস জেড ইন্টু কি, আপনারা যারা একটু জুনিয়র উচ্চারণ করিয়েন কাইন্ডলি, স্ট্যান্ডার্ড এরার। তাহলে হোয়াট ইজ স্ট্যান্ডার্ড এরার? কালকে সেদিন কি বলছিলাম না, বলা আসেনি। হোয়াট ইজ স্ট্যান্ডার্ড এরার? এবং এটা ইকুয়াল টু এক্স বার প্লাস মাইনাস জেড ইন্টু এসির পরিবর্তে কি আসছে, এস ডি ডিভাইডেড বাই রুট ওভার এন। তাহলে এটা হলো ফর্মুলা। এসি আমরা জানি না, কিন্তু আমরা কি জানি, এস ডি জানি। এসি বের করা খুবই কঠিন, এটা সম্ভব না আমাদের লেভেলে, এটা ইম্পসিবল। এই জন্য সায়েন্টিস্টরা আমাদের জন্য ফর্মুলা তৈরি করে দিয়েছেন যে তুমি যদি এসি পেতে চাও তাহলে তুমি এসডি বা এসডিকে কী করো, রুট ওভার এন দিয়ে ভাগ করো। এসি পেতে চাইলে এসডিকে রুট ওভার এন দিয়ে ভাগ করো। আমরা এই বিষয়টা 5 মিনিটে ক্লিয়ার করি যে এক্স বার প্লাস মাইনাস জেড ইন্টু এসি। জেড তো আমরা আগেই শিখে ফেলেছি, জেডের ভ্যালু আমরা নির্ভর করবে কিসের উপরে, স্যার কিসের উপর ডিপেন্ড করবে জেডের ভ্যালু? ডিক্লার্ড কনফিডেন্স লেভেল। জেডের ভ্যালু উইল ডিপেন্ড অন ডিক্লার্ড কনফিডেন্স লেভেল ডিক্লার্ড বাই রিসার্চার, নট ইন দি টেক্সট, নট ইন দি বুক। ভুলে যান, ফরগেট। এটা হলো ডিক্লার্ড বাই রিসার্চার হিমসেলফ অর হারসেলফ। রিসার্চার যে কনফিডেন্স লেভেল ডিক্লেয়ার করে তার উপরে ডিপেন্ড করবে কিসের ভ্যালু, জেডের ভ্যালু। এখন আমাদের বাকি থাকছে প্লাস অ্যান্ড মাইনাস। প্লাস মাইনাস যখন থাকে তখন কয়টা রেজাল্ট হবে? একটা হবে বাম পাশে, আরেকটা হবে ডান পাশে। ডান পাশেটা হবে ছোট না বড়? বড়। বাম পাশেটা লেফট সাইডেরটা ছোট। অ্যাটলিস্ট ইংলিশ এবং বাংলা আমরা যারা বাম দিক থেকে লেখা শুরু করি, আরবিটা বা আমি উর্দুটা জানি না তাদের সিস্টেমটা কি। তা সুতরাং জেড ইন্টু এসি, তাহলে আমরা এসি মানে স্ট্যান্ডার্ড এরার। এটা কি আমরা আসতেছি, স্ট্যান্ডার্ড এরারের ফর্মুলাটা আমরা শিখে নিই অন্তত এই মুহূর্তে। এইচডি ডিভাইডেড বাই রুট ওভার এন। এখন আপনার মাথায় একটা প্রশ্ন, বিশেষ করে আমাদের মকবুল স্যার, সামাদ স্যার বা আমি কাউকে, সবাইকেই নাম উল্লেখ করতে গেলে তো অনেক সময় লাগবে, আমাদের প্রফেসর বা সিনিয়র মিড সিনিয়র যারা আছেন তাদের কাছে হয়তো মনে হবে যে হ্যাঁ জানলাম যে এটা তো আপনি সংক্ষেপে বলে দিলেন যে এইচডি বাই রুট ওভার এন, কিন্তু এইটা তো বললেন না এসি মানে কি, স্ট্যান্ডার্ড এরার মানে কি। তাহলে তো আমার হলো না, মনের চাহিদা তো মিটা হলো না। এটা তো এমন একটা সেশন, এমন একটা লেভেল, এই লেভেলে তো শুধু অর্থ বললে হবে না, শুধু এইটা মিন করে এটা বললে হবে না, এটা কেন হয়, কিভাবে হয়, হাউ অ্যান্ড হোয়াই, এইটা বলতে না পারলে তো এই হাউস এই মুখ গম্ভীর থাকবে, হাসি আসবে না। কিন্তু আমার তো টার্গেট হচ্ছে এই হাউসের মুখে হাসি ফুটানো, এই হাউসকে কি বলে স্মাইলিং ফেস করা। আর সেটা যদি করতে চাই তাহলে কি করতে হবে, ফর্মুলাটা অন্তত আমরা আগে লিখে নেই। স্ট্যান্ডার্ড এরার ইজ নাথিং বাট দি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ অল পসিবল স্যাম্পল মিন। আসমা ম্যাডাম, স্ট্যান্ডার্ড এরার ইজ নাথিং এইভাবে লেখেন তাহলে জোরটা বেশি পড়বে, নাথিং দিয়ে লিখলে জোরটা বেশি পড়বে। স্যার শাকিল স্যার আর হলো কি স্যার নাম ভুলে গেছি নামটা, শাকিল স্যার আর নাজমুল, শাকিল নাজমুল আর সোহান, শাকিল নাজমুল সোহান, সালে নাজমুল সোহান, সালে স্যার, নাজমুল স্যার, সোহান স্যার, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা 3 স্যার আপনারা একটু খেয়াল করিয়েন যে স্ট্যান্ডার্ড এরার ইজ নাথিং বাট দি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ অল পসিবল কি স্যাম্পল মিন, শুধু মিন না, স্যাম্পল মিন, অল পসিবল স্যাম্পল মিন। স্ট্যান্ডার্ড এরার ইজ নাথিং বাট দি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ অল পসিবল স্যাম্পল মিন। কেমন? এখন আমরা একটু ব্যাখ্যায় আসি। আমরা যদি কক্সবাজারের 10টা পাখি নিয়ে কাজ করে থাকি, তো 10টা পাখির আমরা গড় কত পেয়েছিলাম বলছিলাম না, 100.8 বলছিলাম না তখন, 100.8 লিখে রাখেন, 100.8। তো এখন এরকম আমি যদি থিওরিটিক্যালি
100টা স্যাম্পল করি, আমি কি বুঝাতে পারছি? এই 10টা সম্ভব না এত পাখি ধরা, তাও থিওরিটিক্যাল ধরলাম। এই 10টা, এই 10টা, এই 10টা, এই 10টা, এই 10টা, এরকম ধরি। ধরার এর মধ্যে হয়তো পাখি তো উড়ে যায়, আবার আসে, আমি তো আর আলাদা করতে পারবো না। দেখা গেল এই 10টার মধ্যে আগেরও একটা থাকতে পারে, 2টা থাকতে পারে, আগের 3টা থাকতে পারে, অথবা নিউলি 10টা হতে পারে। এরকম আমি থিওরি ধরে নেন 100টা স্যাম্পল করলাম। তো 100টা স্যাম্পল আমি কয়টা মিন পাবো? সবাই বলেন কয়টা মিন পাবো? হয় সবাই বলেন কয়টা মিন পাবো? 100টা মিন পাবো না? প্রত্যেকটা স্যাম্পলে তো একটা করে মিন পাবো। এই জন্য বলি বায়োকেমিস্ট্রি এবং প্যাথোলজি কেউ থাকলে তাদের মাথা থেকে ওই স্যাম্পলের ধারণাটা সরাই ফেলতে হবে, নাহলে কিন্তু তারা বুঝবেন না। কারণ তাদের মাথায় হলো একটা ব্যক্তি, একটা ইন্ডিভিজুয়াল, একটা স্যাম্পল, একটা স্লাইড, একটা স্যাম্পল। কিন্তু এই বায়োকেমিস্ট্রি ল্যাবরেটরির স্যাম্পল আর রিসার্চের স্যাম্পল কিন্তু সেম না। এটা মজা করে বলি না, কিন্তু এটা আসলেই আমি আমার এক্সপিরিয়েন্সের ভিত্তিতে বলছি। আমাকে অনেক পরে অ্যাট দি এন্ড অফ দি সেশন যখন প্রশ্ন করে, স্যার এখানে তো স্যাম্পল একটা না 10টা স্যাম্পল স্যার, 10টা পাখি নিয়ে করলে 10টা স্যাম্পল না, বা এই ল্যাবরেটরির ভাষায়, ল্যাবের ভাষায়। তখন আমার মনে হলো না, এই ব্যাপারে তো আমাকে কথা বলা দরকার। এরপর থেকে আমি প্রায় প্রতি সেশনই বলে নেই যে বায়োকেমিস্ট্রি এবং বিশেষ করে ল্যাবে যাদের কাজ করার অভ্যাস আছে তারা কাইন্ডলি একটু এই বিষয়টা মাথা থেকে সরাই ফেলতে হবে। এই স্যাম্পল শব্দটা একই, কিন্তু দ্যাট স্যাম্পল অ্যান্ড দিস স্যাম্পল ইজ নট দি সেম থিং। ল্যাবরেটরি স্যাম্পল অ্যান্ড রিসার্চের স্যাম্পল কিন্তু এক না, এটা মনে রাখতে হবে, এবং তারা মনে রাখেন, আপনারাও কাইন্ডলি মনে রাখবেন, নাহলে মনে থাকবে না। তাহলে 10টা স্যাম্পল নিয়ে আমি যে পাখিটার কিছুক্ষণ আগে আমরা কাজ করলাম, আমরা তখন মিন পাইছিলাম কত? 100.8। এইটা যদি আমি 100টা স্যাম্পল করি তাহলে কয়টা স্যাম্পল? 100টা স্যাম্পল করি তাহলে কয়টা মিন পাবো? 100টা মিন। এখন খেয়াল করেন, এখন কিন্তু আসল জায়গায় আসছি। খুব ওই যে ওয়াজের সময় এরা আজহারি সাহেব বলেন না, কানগুলো খরগোশের মতো খাড়া করেন, এরকম বলেন। আমি সেটা বলতে চাচ্ছি না, সরি, আমি উদাহরণটা শুধু দিলাম। এখন কিন্তু সেই ক্রুশিয়াল টাইমটা একদম ফুল অ্যাটেনশন দিতে হবে। এই মাসে এখন কিন্তু কিছু কোনো কথা বলিও না, করিও না, কিছু কাজ করিও না। এই 100টা স্যাম্পলের 100টা মিন পাইলাম, এই প্রত্যেকটা মিনকে আমি আলাদা আলাদা করে লিখলাম, এটাকে ধরলাম একটা ইন্ডিভিজুয়াল। আগে 10টা স্যাম্পলের 10টা পাখি কি এনে যে আমি কাজ করছি, 10টা মিলে ছিল একটা স্যাম্পল। আর এই 10টার প্রত্যেকটা কী ছিল? প্রত্যেকটার নাম কি? রিসার্চের ভাষায় এই প্রত্যেকটাকে কী বলা হয়? ইন্ডিভিজুয়াল। ইন্ডিভিজুয়াল বার্ড বান ইন্ডিভিজুয়াল। তাহলে 10টা ইন্ডিভিজুয়াল নিয়ে কী ছিল? একটা স্যাম্পল। এরকম কয়টা স্যাম্পল নিয়ে কাজ করেছি? 100টা স্যাম্পল নিয়ে কাজ করেছি। তাহলে এই 100টা স্যাম্পলের থেকে 100টা মিন পেয়েছি। এই 100টা মিনকে আমি আলাদা করে লিখলাম, আলাদা করে নিয়ে আসলাম, এবং এই 100টা মিনকে এখন আর মিন বলবো না, কি বলবো? উচ্চারণ। থ্যাংক ইউ সো মাচ আমাদের নাজমুল স্যার, না সামাদ স্যার, থ্যাংক ইউ। ইন্ডিভিজুয়াল, একটা ক্ল্যাপ দিই স্যার, নাহলে মাইন্ড করবে। এই 100টা ইন্ডিভিজুয়াল হলো। এই 100টা ইন্ডিভিজুয়াল নিয়ে আমার নতুন একটা কি হলো? নতুন একটা স্যাম্পল সাইজ হলো, স্যাম্পল হলো। এখন যদি এই 100টা ইন্ডিভিজুয়ালকে নিয়ে নতুন স্যাম্পল করে আমি নতুন একটা মিন পাবো না? নতুন একটা মিন পাবো তো? কথা বলে না, নতুন একটা মিন পাবো তো? নতুন একটা মিন পাইলে আবার ক্যালকুলেট করে নতুন একটা কি পাইবো? মিনের সাথে কি থাকে? ল্যাজ হিসাবে আরেকটা জিনিস থাকে না, এইচডি। এই যে নতুন যে এইচডিটা পাইলাম, ক্রিয়েটেড এইচডি, এই এইচডিটাকেই বলা হয় কি? স্ট্যান্ডার্ড এরার। আমি কি বোঝাতে পেরেছি? মনে হয় পারি নাই, কালকে পারবো পুরোপুরি। কালকে তো একদম ওই স্লাইডগুলো দেখাবো। ওই স্লাইডগুলো তো এখন আমার কাছে নেই, আছে, ওইটা তো দেখাবো না। তাহলে ওই স্লাইডগুলো কালকে যখন দেখাবো তখন এটা এখন আজকে এতটুকু জেনে রাখেন, স্ট্যান্ডার্ড এরার ইজ নাথিং বাট দি, না লিখে রাখলে মনে থাকবে না ম্যাডাম। স্ট্যান্ডার্ড এরার আমার ওই তারের উপর পারা লাগছিল, একটু দেখেন তো আমার এইটা এখন ঠিক আছে? তারের উপর আমার পা লাগছিল, আমি ওদিকে যাবো না, আর যাবো না। তাহলে স্ট্যান্ডার্ড এরার ইজ নাথিং বাট দি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ অল পসিবল স্যাম্পল মিন। ঠিক আছে, এটা আমরা বের করতে পারি। এটা ফর্মুলাতে বের করলে আসলে একটা ফিগার আমরা পাবো। যে ফিগার পাবো আগামীকালকে দেখাবো ইনশাল্লাহ। সেই ফিগার অনুযায়ী আমাদের এইটা যখন কোনটা বলছিলাম, জেডের ভ্যালু, এটা হলো স্যাম্পল। ইনক্রিজ স্যাম্পল সাইজ উইল ডিক্রিজ কি? কনফিডেন্স ইন্টারভেল। স্যাম্পল সাইজ মানে কি? এটা না এন, ছোটো এন না স্যাম্পল? তো এটা কি নিউমারেটর না ডিনোমিনেটর? ডিনোমিনেটর। এই যে বলছে ইনক্রিজ স্যাম্পল সাইজ, এই ডিনোমিনেটর যদি বাড়ে
তাহলে আলটিমেট রেজাল্টটা কি বেশি হবে না কম হবে? কম হবে। তাইলে এই টোটাল রেজাল্টের নাম হয়তো সিআই। দুইটা গ্যাপ হবে, একটা ছোটো, একটা বাম পাশেরটা স্মল হবে, ডান পাশেরটা লার্জ হবে, তাহলে সেইটার নাম হবে সিআই। তাহলে বলা হয়েছে যে এই স্যাম্পল সাইজ যদি বাড়ে, অর্থাৎ এন যদি বাড়ে, তাহলে সিআইয়ের মানটা কি হবে? কমে যাবে। সেই কথাটি বলছি, ইনক্রিজ স্যাম্পল সাইজ উইল ডিক্রিজ কি? সিআই, কনফিডেন্স ইন্টারভেল। কনফিডেন্স ইন্টারভেল কমে যাবে। আর ডিক্রিজ কনফিডেন্স ইন্টারভেল সিআই উইল ডিক্রিজ মার্জিন অফ এরার। এটা হলো এই সিআইয়ের অর্ধেককে বলা হয় মার্জিন অফ এরার। ডান পাশেরটা একটা মার্জিন অফ এরার, বাম পাশেরটা একটা মার্জিন অফ এরার। এটা আমাদের দেওয়া নাম না, সায়েন্টিস্টের দেওয়া নাম। টোটালটাকে বলে কনফিডেন্স ইন্টারভেল, অর্থাৎ পপুলেশন মিনের থেকে স্যাম্পল, এবং আরও সহজ কথা জেনে নেন, পপুলেশন মিনের থেকে স্যাম্পল মিনের যে ডিস্টেন্স, এটাকে বলা হয় কনফিডেন্স ইন্টারভেল। একদম সহজ। ডিস্টেন্স বিটুইন পপুলেশন মিন অ্যান্ড স্যাম্পল মিন, দিস ইজ কনফিডেন্স ইন্টারভেল। ডিস্টেন্স বিটুইন, এটা থিওরিটিক্যাল, এটা কিন্তু করা সম্ভব নয়। ডিস্টেন্স বিটুইন পপুলেশন মিন অ্যান্ড স্যাম্পল মিন, রেঞ্জ অফ, হ্যাঁ, এটা হলো কনফিডেন্স ইন্টারভেল। কেমন? কনফিডেন্স লেভেল না, কিন্তু কনফিডেন্স ইন্টারভেল, কনফিডেন্স ইন্টারভেল, কনফিডেন্স ইন্টারভেল। এখন আমরা, আর হাফ অফ কনফিডেন্স ইন্টারভেল ইজ মার্জিন অফ এরার। এটা যে কনফিডেন্স লেভেলটা উদাহরণ দিয়ে বলছিলেন, জি 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 জি। কনফিডেন্স ইন্টারভেলটা খালি আমরা সূত্র দেখছি, মানে এটা উদাহরণটা কি? স্যার, এটা কালকের জন্য রেখে দিই, তাহলে ভালো হবে। মনের মধ্যে প্রশ্ন রেখে লিখে রাখেন, যা প্রশ্ন আসবে স্টার মার্ক দিয়ে লিখে রাখেন, এবং ইনশাল্লাহ আগামী সেশনের এটা 100% আমরা না হইয়া, ক্রিস্টাল ক্লিয়ার না হয়ে এখান থেকে বের হবো না। কারণ কি, এটা দুইটা সেশন একত্রে আলোচনা না করলে এটা সম্ভব নয়। আর তাতে 3 ঘন্টার সেশন দরকার হবে। এমনি স্যারেরা বলেন যে 1.5 ঘন্টা পর সেশন লাগে নাকি, 45 মিনিট দিতে হয়। তো সুতরাং 3 ঘন্টা তো আপনারা সময় দিতে পারবেন না। আমি পারলেও আমি বসে হয় পড়াবো, কিন্তু আপনারা তো সময়, আচ্ছা সেটা পরে বলবো, হিডেন সিক্রেট আছে। ডিক্রিজড সিআই উইল ডিক্রিজ মার্জিন অফ এরার, এটা সোজা জিনিস। মার্জিন অফ এরার মানে হচ্ছে হাফ অফ সিআই, এটা মনে রাখেন। মার্জিন অফ এরার এতদিন তো শুনে আসছেন, হোয়াট ইজ মার্জিন অফ এরার, হোয়াট ইজ মার্জিন অফ এরার। আজকেও আমি নিশ্চিত কনফিডেন্স ইন্টারভেল পুরোপুরি মাথায় ঢোকে নাই। ফেজ দেখলে কিন্তু আপনারাও আপনাদের যেমন এই ক্লাসের ছাত্রদের ফেজ দেখলে করেন না, মেজার করেন না যে কতটুকু ঢুকছে মাথায়। আমরা তো বয়সে সিনিয়র না হলেও বয়সে তো বড়, বয়স্ক বলতে তো দোষ নাই। তো বয়স্ক হিসাবে আমরা ফেস দেখলে বুঝতে পারি যে কতটুকু ক্লিয়ার হয়েছে। পুরোপুরি ক্লিয়ার কিন্তু আজকে হয় না, ইনশাল্লাহ কালকে পুরোপুরি ক্লিয়ার হবে। এই মার্জিন অফ এরার ইজ ডিগ্রি অফ ফ্রিডম আর ডিগ্রি অফ এরার। স্যার থ্যাংক ইউ সো মাচ, খুবই গুরুত্বপূর্ণ কথা স্যার বলছেন। এই মার্জিন অফ এরারকেই বলা হয় ডিগ্রি অফ ফ্রিডম আর ডিগ্রি অফ এরার। কারণ মার্জিন অফ এরার কেন বলা হয় সেটা আবার পরে বলবো। আপনারা শুনছেন না 2 টেইলড অ্যান্ড 1 টেইলড টি টেস্ট? 2 টেইলড যখন হবে তখন হলো আপনার কনফিডেন্স ইন্টারভেল প্রয়োগ করা হবে, আর 1 টেইলড যখন হবে তখন দরকার হবে না, তখন মার্জিন অফ এরার দরকার হবে। এগুলো নোট রেখে রাখেন ক্লাসে। আপনার স্যার এখন যদি ভাস্কুলার সার্জারির পরে স্যার 17 দিনের একটা সেশন নেয়, আর আমার যদি পণ্ডিত বানাইতে চায়, আমি কি ভাস্কুলার সার্জারির পণ্ডিত? কি পণ্ডিতের পাওয়া হইতে পারবো না। তবে এইটাতে পারবেন। এইটাও একটা ওশান, রিসার্চ মেথোডোলজি অ্যান্ড বায়োস্ট্যাটিক্স অলসো এ ওশান। কিন্তু এই 2 ওশানের মধ্যে পার্থক্য আছে। যেমন ভাস্কুলার সার্জারি স্যারের নিজস্ব সম্পত্তি, ওখানে আমি খুব বেশি এন্ট্রেন্স করতে পারবো না, কিছু ABCD হয়তো শিখতে পারবো। কিন্তু এইটা আর একটা ওশান হইলো, এটা এমন একটা সাবজেক্ট যে এইটা ওই ভাস্কুলার সার্জারির মানে বিশাল বড় বিজ্ঞ হওয়ার পরেও আলহামদুলিল্লাহ আবার এখানেও বিশাল বড় পণ্ডিত বা বিজ্ঞ হওয়া সম্ভব। এটা কিন্তু সম্ভব, এই এতটুকু ডিফারেন্স আছে। এটা একটা বিশাল সাবজেক্ট, অনেক ডেপথ আছে, অনেক কিছু জানার আছে। কিন্তু এইটা শুধু আমরা যারা এই সাবজেক্ট পড়ি বা পড়াইবার আলাপ করি আমাদের নিজস্ব সম্পত্তি নয়, এটা হলো সকলের সম্পত্তি। আর আপনাদের সাবজেক্টগুলো আপনাদের নিজের সম্পত্তি, সেখানে অন্যের, যেমন আমাদের সালমান লাবরিন আমারে 3 মাসের ট্রেনিং দিলেই কি আমি এটা সিজারিয়ান সেকশন করতে পারবো? সিজারিয়ান হয়তো পারতে পারি, সিজারিয়ান তো গ্রামে গঞ্জে দেখে করে, সেটা হয়তো পারা যাবে। কিন্তু কঠিন জিনিসগুলো তার পারবো না, তাই না? কঠিন জিনিসগুলো পারবো না। আচ্ছা, এখন আমরা দেখি এই মার্জিন অফ এরারের ব্যাপারে বলছে ডিক্রিজড মার্জিন অফ এরার উইল ইনক্রিজ জেনারেলাইজেবিলিটি। এইটা একটু কঠিন কথা। জেনারেলাইজেবিলিটি অফ দি স্টাডি, বিকজ মার্জিন অফ এরার হলো আপনার কি বলছে যে ডিক্রিজড
কনফিডেন্স ইন্টারভেল উইল ডিক্রিজ মার্জিন অফ এরার, যেহেতু এটার অর্ধেক এটা কমাই দিবে। আর ডিক্রিজড মার্জিন অফ এরার উইল ইনক্রিজ কি জেনারেলাইজেবিলিটি। এটা কি করে সম্ভব? এটা সম্ভব হইল এই যে সিআই যদি আপনার কম হয়, খেয়াল করেন কিন্তু সিআই যদি কম হয় তাহলে স্যাম্পল সাইজ ক্যালকুলেশনের ফর্মুলাটা চলে যান, স্যাম্পল সাইজ ক্যালকুলেশনের ফর্মুলায় চলে যান। স্যাম্পল সাইজ ক্যালকুলেশন ফর্মুলা, এই যে স্যাম্পল সাইজ ক্যালকুলেশন ফর্মুলা। সিআই হলো ডিপেন্ড করে হলো কনফিডেন্স লেভেলের উপরে, কনফিডেন্স লেভেলের উপরে যেহেতু সিআই করে ডিপেন্ড করে, সুতরাং কনফিডেন্স লেভেল যদি কম হয় তাহলে কি হবে? কনফিডেন্স লেভেল যদি কম হয় তাহলে স্যাম্পল সাইজ কম হবে। স্যাম্পল সাইজ কম হবে না, স্যাম্পল সাইজ কম হবে। এখানে বলছে, এটা আমরা পরে আসতেছি যে ডিক্রিজ বিকজ মার্জিন অফ কি ডিক্রিজ মার্জিন অফ এরার উইল ইনক্রিজ জেনারেলাইজেবিলিটি, এটা আমরা পরে একটু পরে ক্ল্যারিফাই করতেছি। ইনক্রিজ জেনারেলাইজেবিলিটি উইল ইনক্রিজ পাওয়ার অফ স্টাডি। জেনারেলাইজেবিলিটি মানে কি? বেশি এরিয়াকে সে কাভার করবে। হ্যাঁ, এইটাই পাওয়ার অফ জেড। ইয়েস, জেড ইজ পাওয়ার, জেড ইজ নোন অ্যাজ পাওয়ার অফ দি স্টাডি। তাহলে এটা আমরা পরে ক্ল্যারিফাই করবো। এখন ওই এক্সাম্পলটা, একটা এক্সাম্পল আছে, অঙ্ক আছে, সেই অঙ্কটা না দেখালে এই লাইনটা আপনারা শুধু বাদ রাখেন কালকের জন্য যে বিকজ মার্জিন অফ এরার কি বলছি যে ডিক্রিজ মার্জিন অফ এরার উইল ইনক্রিজ জেনারেলাইজেবিলিটি। যে মার্জিন অফ এরার যদি ডিক্রিজ হয় তাহলে কি হবে? জেনারেলাইজেবিলিটি বাড়বে। কিভাবে বাড়বে সেটা আমরা দেখাবো, অঙ্কের মাধ্যমে দেখাবো। এখন এই মুহূর্তে দেখাবো না, অঙ্কের মাধ্যমে দেখাবো। এই স্টেপটাকে ওভারকাম করে আপনি এইটা দেখেন যে জেনারেলাইজেবিলিটি অফ দি স্টাডির ব্যাপার কি বলছে? ইনক্রিজ জেনারেলাইজেবিলিটি উইল ইনক্রিজ পাওয়ার। কারণ কি? এটাকে আমরা এই যে জনপ্রতিনিধির সাথে তুলনা করতে পারি। কোন জনপ্রতিনিধির পাওয়ার বেশি, স্ট্রেংথ বেশি? যাকে কম জনগণ পছন্দ করে সে, না যাকে বেশি জনগণ পছন্দ করে? যাকে বেশি জনগণ পছন্দ করে সে হইল, তার জেনারেলাইজেবিলিটি বেশি এবং তার পাওয়ার বেশি। তাহলে জেনারেলাইজেবিলিটি ইকুয়াল টু কি? পাওয়ার। অর্থাৎ যেই টেস্ট বেশি পপুলেশনকে রিপ্রেজেন্ট করে সেই পপুলেশনের কি পাওয়ার বেশি। এতক্ষণে এই জেড বোঝানোর জন্য আমরা এটা বললাম যে জেড ডিনোটস ফর কি? পাওয়ার। আন্ডারস্ট্যান্ড? আমরা আরও একসাথে যখন পড়াবো নেক্সট সেশনে তখন আরও ক্ল্যারিফাই হবে। আর ই স্ট্যান্ডস ফর, ই ডিনোটস ফর কি? সিগনিফিকেন্স। এটাকে তুলনা করা যেতে পারে যে ফিলোসোফার যারা, মনে করেন ফিলোসোফার, একজন পলিটিক্যাল ফিলোসোফার, আমি ব্যক্তিগতভাবে নাম হয়তো না বলাটাই উচিত হবে, খুবই বড় পলিটিক্যাল ফিলোসোফার, কিন্তু ভোটে দাঁড়ালে বেশি লোক তাকে কি করবে না? ভোট দিবে না। কিন্তু এই যে বেশি লোক তাকে ভোট দিবে না, কিন্তু হিজ থিঙ্কিং, হিজ ফিলোসফি, এর বাহিরে সত্য আছে 5%, তারটা মেনে নিতে হবে। 95% জনগণকে তারটা মেনে নিতে হবে। 95% জনগণ তারটা মেনে নিবে, কিন্তু এই সত্যের বাহিরে সে যে ফর্মুলা দিয়েছে, এই ফর্মুলার বাহিরে মানে ওই অ্যাচিভমেন্ট আদায় করার সম্ভাবনা 5%। ধরেন কেয়ারটেকার ফর্মুলা। এখন কেয়ারটেকার ফর্মুলার বাইরে সঠিক নির্বাচন হওয়ার পসিবিলিটি খুবই কম, কিন্তু কেয়ারটেকার ফর্মুলার যে প্রবক্তা তিনি যদি ভোটে দাঁড়ান, হয়তো বা দেখা গেল, থিমেটিক্যালি বলছি, ভোটে দাঁড়ান, দেখা গেল বেশি লোক তাকে ভোট দিল না, কিন্তু তার কিন্তু অত পাওয়ার নেই, কিন্তু তার এই যে যত পার্সেন্ট তার থিমের বাহিরে অত পার্সেন্ট হইল আপনার কি বলে লেভেল অফ সিগনিফিকেন্স, মানে তার চিন্তার বাহিরে, তার থিমের বাহিরে বাস্তবায়ন হওয়া সম্ভব যত পার্সেন্ট, সেটা হচ্ছে লেভেল অফ সিগনিফিকেন্স। আমরা এখন একটা উদাহরণ দিব, সেই উদাহরণটা আগামীকালকেও দিব, আজকে একটু দেই, তাহলে বেশি ভালো হবে। এক দেশে এক রাজা ছিল, এটা খুব মনোযোগ দিয়ে শুনেন কিন্তু, লেভেল অফ সিগনিফিকেন্সের গল্প। রাজার নাম ছিল নকুল রাজা, এবং তার গল্পের রাজাদের যা হয়, কি বৈশিষ্ট্য থাকে গল্পের রাজাদের? বেশি বেশি রানী থাকে, তাই না? তো এই রাজার বেশি রানী ছিল না, একটি রানী ছিল। আমরা এটা বলি, বোধহয় সময় পাবো কম। একটা রানী ছিল, সে রানীর কি মা হতো না, এবং যেহেতু মা হতো না, রাজা ডিক্লেয়ার করলো যে বৈদ্যের কি বলে ওষুধ তো বলতো না, কি বলতো না, দাওয়াই সেবন করে রানীমা মা হবে, তাকে রাজ্যের অর্ধেক কি লিখে দেওয়া হবে। এবং কোনো বৈদ্য মানে ডাক্তার এগিয়ে আসছে না। যখন ঘোষণার শেষ দিন, তখন একজন বৈদ্য, তার নাম ছিল যাদব বৈদ্য, সে এগিয়ে আসলো, এগিয়ে এসে বলল যে মহারাজ, আমার একটা পুষ্পপাচন আছে, এই পুষ্পপাচন আমি ফুলের নির্যাস দিয়ে তৈরি করেছি, এইটা যদি
প্রতি পূর্ণিমা তিথিতে রানীমা সেবন করে পরপর 3 মাস, তাহলে রানীমা মা হবে। এবং রানীমাকে সেই পুষ্পপাচন সেবন করানো হলো পরপর 3 মাস, এবং 3 মাস পরে দেখা গেল রানীমা ঠিকই মা হলেন। তো হলেন একেবারে সালমা লাবরিন, হলেন একেবারে, হ্যাঁ একেবারে না, একেবারে পুত্র সন্তানের মা হলেন, ভ্যালুয়েবল চাইল্ড। কারণ রাজার কি দরকার, মেয়ে দরকার না ছেলে দরকার? কারণ কি? উত্তরাধিকার, ইনহেরিটেন্স, উত্তরাধিকারের জন্য। এখন রাজা ঘোষণা করলেন আগামী অত মাসের অত তারিখে, ওদের তো তিথিমিতি আছে হিন্দু সম্প্রদায়ের, যেহেতু তারা রাজ্য লিখে দিবে। যাদব বৌদ্ধ একদম নতুন ধুতি পরে সে রাজা হবে, সে আসলো রাজপ্রাসাদে। রাজারা তো ভালোই থাকে, দুষ্ট থাকে কারা? উজিররা। উজির বলল, মহারাজ আমার কাছে খবর আছে এই বছর আপনার রাজ্যে অনেক বন্দা মা নতুন করে মা হয়েছে, এবং আমার ধারণা বিশ্বাস আপনার রাজ্যের উপর দিয়ে এবছর কোনো গ্রহ নক্ষত্রের প্রভাব থেকে থাকতে পারে, এবং সে কারণেই হয়তোবা এই বেশি এই রানী মা হয়েছে। হয়তোবা এই যাদব বৌদ্ধের ওষুধের কোনো ভ্যালু টেলু এখানে নাই, আপনি একটু চিন্তা করে দেখেন। তা রাজার স্বার্থের পক্ষে গেছে, আমি সংক্ষেপে বলি, 5 মিনিট আছে। রাজা যাদব বৌদ্ধকে ডাকলো, এবং যাদব বৌদ্ধ যথারীতি রাজপ্রাসাদে আসলো, বললো আমার তো কোনো ইচ্ছা আছে তোমাকে রাজ্য দেওয়ার, কিন্তু এখন আমার উজির তো এরকম প্যাঁচ লাগিয়েছে, তুমি কি বলো? যাদব বৌদ্ধ তখন অত্যন্ত চিন্তা ভাবনা করে বললেন, মহারাজ এই বিশ্ব চরাচরে আপনি অনেক ঘটনা ঘটে, মানুষের প্রচেষ্টায় 100% সফলতা অর্জন করা সম্ভব নয়। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি দীর্ঘদিনের অভিজ্ঞতায়, আমার এই ওষুধের বাহিরে আপনি হতে পারে, তবে সেটা শতকরা 5 জনের বেশি আপনি পাবেন না। আপনি আমার ওষুধের বাহিরে আপনিও মা হতে পারে, কিন্তু সেটা শতকরা 5 জনের বেশি পাবেন না। রাজা কি করলো, সারা রাজ্য থেকে 100 জন মাকে লটারি করে ডেকে নিয়ে আসলো, যারা এবছর নতুন মা হয়েছে। যতজন মা হয়েছে তাদের মধ্যে লটারি করে 100 জনকে আনলো। কি করলো? রিসার্চের কি কাজটা করলো এখানে? কি স্যাম্পলিং করলো? SRS করলো। লটারি করছে না, সিম্পল র্যান্ডম স্যাম্পলিং করলো। 100 জন মাকে ডেকে আনার পরে ইন্টারভিউ নিল যে আপনারা কি ওষুধ খেয়েছেন। 3 জন মা পাওয়া গেল তারা কোনো ওষুধ পান করেনি, যাদব বুদ্ধের ওষুধও পান করেনি, কোনো ওষুধও পান করেনি। 97 জন মা পাওয়া গেল তারা কি করছে? যাদব বুদ্ধের ওষুধ পান করেছে, সেবন করেছে। যাদব বুদ্ধ বলছিল যে বিশ্ব চরাচরে অনেক কিছু আপনি ঘটে। এই আপনি ঘটাটাকে রিসার্চের ভাষায় কি বলে? একজন উচ্চারণ করছিল আমাদের ছোট স্যাররা, কি জানো? বাই চান্স, চান্সেস অফ অকারেন্স, বাই চান্স অকারেন্স। আর একটু হায়ার ভার্সন আছে, কোনো লিটারেচারের কথা দেখলে আবার ঘাবড়ে যায় না। বাই চান্স হ্যাপেনিং আরেকটা শব্দ আছে, সেটা আরেকটু হায়ার ভার্সন। যে বলতে পারবে তাকে বিশাল ক্লাস দিব। র্যান্ডম হ্যাপেনিং, এটাকে বলেন উচ্চারণ করেন, র্যান্ডম হ্যাপেনিং। তাহলে আপনি ঘটনা ঘটতে পারে, এটাকে বলে বাই চান্স হ্যাপেনিং রিসার্চের ভাষায়। আর একটু হায়ার ভার্সন আছে, সেটাকে বলে র্যান্ডম হ্যাপেনিং। এই র্যান্ডম হ্যাপেনিং হতে পারে। তাহলে যাদব বৌদ্ধ বলছিল যে প্রকৃতির মাধ্যমে, এটাকে বলে প্রকৃতির ক্ষমতা, প্রকৃতির মাধ্যমে ঘটতে পারে, তবে সেটা কি শতকরা 5 জনের বেশি না। মানে সে স্বীকার করে নিল যে প্রকৃতির মাধ্যমে ঘটতে পারে কত %? 5%। সে নিজের কোনো সফলতার দাবি করে নাই, কিন্তু ইনডাইরেক্টলি তার সফলতা কত % সে দাবি করলো? 95%। ঠিক, সে দাবি করেনি, দাবি করছে কিন্তু প্রকৃতিরটা। এই যে প্রকৃতিরটা দাবি করা হয়, আমরা পরে আসি, মনে রাখেন প্রকৃতিরটা দাবি করা হয় যে প্রকৃতি এত % হতে পারে প্রকৃতির কারণে, বাই চান্স আমার কারণে অতটুকু নাও হতে পারে, কিন্তু এর মাধ্যমে ইনডাইরেক্টলি তার সফলতা কত % দাবি করলো? 95%। এখন ইসে প্রমাণ হলো কত %? তার সফলতা প্রমাণ হলো কত %? কথা বলেন, 97%। এখন কি সে রাজ্য পাবে কি পাবে না? রাজ্য পাবে। যাদব বৌদ্ধ তো খুবই খুশি, সে রাজ্য পাবে। কিন্তু এত কি সহজ? খেলা তো আরও আছে। উজির এসে বলল, মহারাজ শতকরা 5 জন যদি আপনি হয়, তাইলে আর ওষুধের কি দরকার? এমন যদি হতো সে বলতো শতকরা 100% আমার ওষুধে হয়, তাইলে আপনি রাজ্য অর্ধেক কেন, পুরাটা দিল, আমার কোনো আপত্তি ছিল না। রাজা আবার গিললে তাকে আবার ডাকালো, বলল, যাদব তুমি এবার বলো তো বাবা, এই উজিরটা কি ঝামেলা করে বলতেছে যদি 100% হলো। তখন তো বুঝে গেছে, কি বলে, যাদব তো বুঝে গেছে যে না, আমি তো আসলে রাজ্য পাবো না। তখন যাদব বলল, মহারাজ
আমি দীর্ঘদিনের অভিজ্ঞতায় আমার ওষুধের যে সফলতা আমি দেখেছি, তাতে আমি আপনাকে এখন আরও জোরালোভাবে বলতে পারি যে আমার ওষুধের বাহিরে সফলতা আসতে পারে ওষুধ না খেয়ে, প্রকৃতির মাধ্যমে, নেচারের মাধ্যমে, সৃষ্টিকতার মাধ্যমে বলবো না, সরি, নেচারের মাধ্যমে। আর আমরা যারা মুসলিম তাদের মনে অবশ্যই বিশ্বাসী মনে রাখতে হবে, প্রকৃতি মানে আল্লাহর সৃষ্ট প্রকৃতি। শুধু প্রকৃতি যদি বিশ্বাস করি তাহলে কিন্তু সেটা শিরক হয়ে যাবে। প্রকৃতি মানে হচ্ছে আল্লাহর সৃষ্ট প্রকৃতি। তো এই আল্লাহর সৃষ্ট প্রকৃতি, এই প্রকৃতির মাধ্যমে, যাদববোধ বলেন এটা, আমি বললাম প্রকৃতির মাধ্যমে 1%-এর বেশি আপনি পাবেন না। আমার ওষুধের বাইরে সফলতা, এটা ম্যাক্সিমাম আপনি সর্বোচ্চ 1% পেতে পারেন। এটা আমার দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে বললাম। মহারাজ আমার রাজ্য দরকার নাই, আমি চলে গেলাম। তো বললো যে না, তুমি বসো দেখি, আবারও চেষ্টা করে দেখি। আবার এক সময়কে নতুন করে রাখলেন লটারির মাধ্যমে, আবার ইন্টারভিউ নিলেন। এবার দেখা গেল কি বলেন তো, কয়জন? 2জন মাকে পাওয়া গেল যারা যাদববোধের ওষুধ খায়নি। তারা প্রকৃতির মাধ্যমে হয়েছে। প্রকৃতির সফলতা, যাদবের সফলতা না। যাদব সফলতা দাবি করেছিল কত %? সে দাবি করে নাই, কিন্তু ইনডাইরেক্টলি দাবি করছিল কত %? 99%। কিন্তু তার সফলতা প্রমাণ হলো কত %? 8%। এখন কি সে রাজ্য পাবে? বলেন পাবে কি না? পাবে না। একমত কিনা? পাবে নাকি একমত কিনা? আমি কি গোলায় ফেললাম কিনা? পাবে না। তাইলে দেখেন, এর আগের চুক্তিতে 97% সফল হয়েও কিন্তু কি পায়? সে রাজ্য পায়। আর পরের চুক্তিতে কি 98%, 1% সফলতা বেশি। 98% সফল হওয়ার পরও কি পায় না? রাজ্য পায় না। এই যে সফলতা বেশি হওয়ার পরও রাজ্য পায় না, কিসের কারণে পায় না? ওই চুক্তির শর্তের কারণে। এই চুক্তির শর্তটাকেই বলা হয় লেভেল অফ সিগনিফিকেন্স। যেই চুক্তিটা, যেই পার্টটা আপনি প্রকৃতির উপরে ছেড়ে দিয়েছেন, এটা প্রকৃতির মাধ্যমে হতে পারে, বাই চান্স হতে পারে, র্যান্ডমলি হতে পারে। কেমন? মাথায় কি একটু ঢুকতেছে? কঠিন জিনিস, ঢুকতে একটু সময় লাগবে। আজকে পুরোপুরি ঢুকবে না, আগেই বলছি, আগামী সেশনে পুরোপুরি ঢুকবে। একটু ঢুকছে কিনা কিছুটা? তাহলে এতদিন আমরা লেভেল অফ সিগনিফিকেন্স বুঝতাম না, আজকে এতটুকু বুঝলাম। লেভেল অফ সিগনিফিকেন্স ইজ দি পার্সেন্টেজ হুইচ ইজ হ্যাপেন্ড বাই নেচার অ্যান্ড এগ্রিড বাই দি রিসার্চার। এখন কে লেখছেন সে একটু পড়ে শোনা, আমি বললে আবার 2 রকম হইতে পারে। লেভেল অফ সিগনিফিকেন্স ইজ দি পার্সেন্টেজ হুইচ ইজ হ্যাপেন্ড বাই নেচার, ব্র্যাকেটে বাই চান্স, ব্র্যাকেটে র্যান্ডমলি, হুইচ ইজ এগ্রিড বাই দি রিসার্চার। রিসার্চার এগ্রি করে নিল যে প্রকৃতির মাধ্যমে এত % ঘটনা ঘটতে পারে। এই এগ্রি করে নেওয়া পার্সেন্টেজটিকে বলা হয় লেভেল অফ কি? সিগনিফিকেন্স। আন্ডারস্ট্যান্ড? এটা কি বলা হয়? লেভেল অফ সিগনিফিকেন্স। এখন আমরা আসি তাহলে হাইপোথিসিস কি? শেষ, 1 মিনিটে শেষ করে দিব। 1 মিনিট। হাইপোথিসিস হলো এই যে ইসের মধ্যে কি বলে, যাদববোধ এবং নকুল রাজার মধ্যে যে চুক্তি হলো, এই চুক্তিটাকেই বলা হয় কি? হাইপোথিসিস। তাইলে আমরা হাইপোথিসিসের একটা নতুন ডেফিনিশন লিখতে পারি। হাইপোথিসিস ইজ নাথিং। লেখেন কাইন্ডলি। এটা কিন্তু আমি মকবুল স্যারকে মেনশন করে বলছি না, বাকি সবাইকে, স্যার তো এমনি ভিন্ন রকম, সবাইকে বলছি এখানে যখনই বসবেন ফরগেট ইউর ডিগ্রি অ্যান্ড পজিশন। আপনার পজিশন এবং ডিগ্রি ভুলে না গেলে কিন্তু লার্ন করতে পারবেন না। আপনি কোন ডিগ্রি এবং কি আপনার ডেজিগনেশন, এটা একদম 100% ভুলে না গেলে কিন্তু লার্ন করা যাবে না। স্যার আপনাকে কিন্তু বলিনি, আগে বলছি। তাহলে কি বলছিলাম? হাইপোথিসিস ইজ নাথিং বাট দি এগ্রিমেন্ট কি? অফ দি রিসার্চার উইথ হিমসেল অ্যান্ড হারসেল, উইথ হিমসেল অর হারসেল। রিসার্চারের নিজের সাথে নিজের চুক্তিকেই বলা হয় হাইপোথিসিস। হাইপোথিসিস ইজ নাথিং। স্যার এটা কিন্তু কোথাও ডেফিনিশন সে বলিয়েন না, এটা কিন্তু ফর পারসেপশন কনসার্ন। হাইপোথিসিস ইজ নাথিং বাট দি এগ্রিমেন্ট অফ দি রিসার্চার উইথ হিমসেলফ অর হারসেলফ। বাংলায় ব্র্যাকেটে লিখে রাখে নিজের সাথে নিজে চুক্তি করা। এই নিজের সাথে নিজের যে চুক্তি করা, এই চুক্তিটাকে বলা হয় কি? হাইপোথিসিস। স্যার স্যার কঠিন মনে হচ্ছে না? যেহেতু এই ক্লাসের
বেশ কিছু জিনিস আগামী ক্লাসের সাথে জড়িত। এই জন্য আগামী সেশনে আমাদের এই পুরো বিষয়টা একদম জলবত তরলঙ্গ ইনশাল্লাহ হয়ে যাবে। এই যে আপনি এই যে রাজা চুক্তি করলো কার সাথে? যাদব বৌদ্ধের সাথে। আপনি তো যাদব বৌদ্ধ পাবেন না। আপনি যখন হাইপোথিসিস লেখেন তখন কি আরেকজনের সাথে চুক্তি করেন? আরেকজনের সাথে তো করেন না। আপনি নিজেই ধরে নেন যে আমার কি হাইপোথিসিস লেভেল অফ সিগনিফিকেন্স 5%, আমার লেভেল সিগনিফিকেন্স 1%। আচ্ছা, যদি সময় থাকে 1 মিনিটে আমরা শুধু এতটুকু বলতে পারি। এক্স বার মানে হলো স্যার কিছু না। এক্স বার হলো এই শোনেন স্যার একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন। এক্স বার মানে হলো কি মিন, যোগ করে ভাগ করলেই এক্স বার হয়ে যায়। ওটাকে সিম্বলে এক্স বার বলে, প্রতীকে বা সিম্বলে এক্স বার বলে। এটা হচ্ছে মিন, আর কিছু না। মিন এটা যেহেতু মানে খুব বেসিক, এই জন্য আমি বলিনি আর কি। থ্যাংক ইউ সো মাচ। কোনো প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন? আমার উচিত ছিল বেশি প্রশ্ন নেওয়া। আগামী সেশনে আমরা বেশি প্রশ্ন নিব ইনশাল্লাহ। স্যার ম্যাম প্রশ্ন? তাহলে আপনারা যেহেতু আসেনি, 1 মিনিটে আমি 2-1টা কথা বলবো। আমরা বলছিলাম কনফিডেন্স লেভেল কখন 95% নিব, কখন 90% নিব, কখন কি নিব 90% নিব। এখন লেভেল অফ সিগনিফিকেন্স আমার কমনলি হলো 1%, 5% আর 10%। এইটা তাহলে কখন নিব এটা একটু সংক্ষেপে জেনে যাই। কিছু আপনি শোনান। হ্যাঁ, লেভেল অফ কিছু আপনি শোনান, কিছু আমার শুনে যান। 10%। তার 1% নিব কখন? যখন ইমিডিয়েট লাইফ অ্যান্ড ডেথ ইস্যু ইজ ইনভলভড। When immediate life and death issue is involved, then level of significance will be 1%. প্রকৃতির মাধ্যমে হতে পারে মাত্র 1%। আমার এই ভ্যাকসিনের মাধ্যমে সফলতা কত? 99% আমি দাবি করতেছি, কারণ 100% দাবি করা সম্ভব নয়। এই জন্যই রিসার্চ। 100% যদি হইতো তাহলে রিসার্চের দরকার হতো না। অল এক্সপোজার অ্যান্ড আউটকাম রিলেটেড স্টাডি, অর্থাৎ অল পাবলিক হেলথ স্টাডি। এখানে আবার একটা কথা আছে, পাবলিক হেলথ মানে শুধু কমিউনিটি মেডিসিন না। পাবলিক হেলথ রিসার্চ, এপিডেমিওলজিক্যাল রিসার্চ, হেলথ রিসার্চ অ্যান্ড অ্যাপ্লাইড রিসার্চ, অল আর সেম রিসার্চ। হ্যাঁ, অল পাবলিক হেলথ রিসার্চ বা হেলথ রিসার্চ হলো 95%, কত 5%। অ্যান্ড বিহেভিয়ারাল সায়েন্স, হেলথ প্রমোশন, হেলথ এডুকেশন, তারপরে বিজনেস রিলেটেড স্টাডি, এগুলো হলো কত 10%। উদাহরণ দিয়েছিলাম সেদিন, যে এই সেশনে দিলাম কিনা, যে আকাশে উড়ে ওই যে নায়িকা বা মডেল প্যারাশুটে গোসল করে একটা অ্যাড দিত না, যারা একটু কয়েক বছর আগে টিভিতে একটা অ্যাড দিত না, যে প্যারাশুটে নায়িকা বা মডেল প্যারাশুটে গোসল করতেছে, বাথ নিতেছে, এই কি একটা সাবান দিয়ে। ওটা সাবানের নাম বলে তারপরে অ্যাডভার্টাইজমেন্ট হয়ে যাবে। আর নিচের থেকে ওই সাধারণ জনগণ বা নারী পুরুষ তারা দেখতে দৌড়াচ্ছে। তো এই যে এত ফাটাফাটি একটা অ্যাড, এই অ্যাড দেওয়ার পরে ওই সাবানের বিক্রি কত % বাড়লো, এইটা দেখার জন্য একটা স্টাডি করলো। এই স্টাডির জন্য 1% লেভেল অফ সিগনিফিকেন্স দরকার নাই, 5% লেভেল অফ সিগনিফিকেন্স দরকার নাই, কত 10% লেভেল অফ সিগনিফিকেন্স। আমাদের টিভিতে আমাদের স্যারেরা যে কোনো একজন বা ম্যাডামরা যে কোনো একজন প্রোগ্রাম করলেন, যে বা আমাদের সালমা লাবরিনী কি বলে ইসের উপরে, এই যে অ্যান্টিনেটাল কেয়ারের উপরে একটা প্রোগ্রাম করলেন। এই অ্যান্টিনেটাল কেয়ার প্রোগ্রাম দেখার পরে কয়জন ঠিক মতো অ্যান্টিনেটাল সাইকেলগুলো পুরো করছেন, এটার জন্য একটা স্টাডি করবেন। এটা দেখার জন্য 1% বা 5% দরকার নেই, 10% লেভেল অফ সিগনিফিকেন্স ইজ এনাফ। কেমন? এই জন্য বলা হলো যে কি বললাম যেন, কি কোন ক্ষেত্রে বিহেভিয়ারাল সায়েন্স, আমার মাথা এলোমেলো হয়ে গেছিল। বিহেভিয়ারাল সায়েন্স, তারপরে না বিজনেস, পরে হেলথ এডুকেশন, হেলথ প্রমোশন অ্যান্ড বিজনেস স্টাডি, বিজনেস রিলেটেড স্টাডি। বিজনেসের সব না, বিজনেস রিলেটেড স্টাডি, শুধু বিজনেস স্টাডি। জি, থ্যাংক ইউ সো মাচ। এই কথা বলে আমি শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ অল। আসসালামু আলাইকুম। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ রাব্বুল আলামিনের অনেক শুকরিয়া আদায় করছি। এবং আগামী সেশনে 2টা সেশন মিলে আমরা একটা ফুল কনসেপশন পাবো। এটার নেচারটা এরকম, যে এটা এক সেশনে এই অর্ধেক পড়ালে ফুল কনসেপশন পাওয়া সম্ভব নয়। আমরা 2 সেশন মিলে ইনশাআল্লাহ আজিজ একটা ফুল কনসেপশন পাবো, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ।